স্যার। হ্যাঁ, ইজাজ বলো। স্যার পেয়েছি। ওকে, সো সবাই একটু মনোযোগ দিয়ে শুনো। সো বেসিক্যালি আজকে হচ্ছে ভাইবার সেকেন্ড ক্লাস, ঠিক আছে? ফার্স্ট ক্লাসে একটা জিনিস এক্সপ্লেন করেছিলাম। তো সবাই একটু খাতাটা খুলে ফেলো সবাই। সো আমি একটু আগে বেসিকটা বলে দিই, এরপর বাকি ডিটেলসটা ইজাজ ওই নোটটা দেখে বলতেছে, এবং তোমরা সাথে সাথে ওই জিনিসটা নোট করে ফেলবা, ঠিক আছে? সো বেসিক্যালি তোমরা যে প্রিলিমিনারিতে যে ভাইভাটা অ্যাপিয়ার করতে যাচ্ছ, এই ভাইভাটা হচ্ছে যে টোটাল 100 মার্কের একটা এক্সাম, ঠিক আছে? এই 100 মার্কের এক্সামের মধ্যে প্রত্যেকটা ক্যাটাগরিতে 10 মার্ক করে করে তোমাদের অ্যাসেসমেন্টটা করা হবে, ঠিক আছে? আমি আবারও বলতেছি, টোটাল 100 মার্কের এক্সাম, যেই 100 মার্কের মধ্যে 10টা ক্যাটাগরিতে, প্রতি ক্যাটাগরির মধ্যে 10 মার্ক করে করে, ঠিক আছে? তাহলে প্রতি ক্যাটাগরিতে 10 মার্ক করে করে তোমাদের এই এক্সামটা হবে। তো এখানের মধ্যে ব্যাপারটা এরকম না যে লেটসে মানে তোমাকে তোমার পুরো ভাইভা টাইমের মধ্যে একদম একটা একটা ক্যাটাগরিতে করে মার্কিং করা হচ্ছে। ইটস নট লাইক দ্যাট। ব্যাপারটা হচ্ছে তোমার ওভারঅল যেই অ্যাক্টিভিটিস, ওই অ্যাক্টিভিটিস উপর বেস করে এই 10টা ক্যাটাগরিতে তোমাকে মার্কিং করা হচ্ছে, ঠিক আছে? সো এই যে ক্যাটাগরিটার কথা, যে 10টা ক্যাটাগরির কথা বলছি, তো আমাদের ফার্স্ট ক্লাসে হচ্ছে প্রথম 2টা ক্যাটাগরি কভার হয়েছিল। সো প্রথম 2টা ক্যাটাগরির ব্যাপারে আমি খুব শর্টকাটে এক্সপ্লেন করছি, বিকজ ক্লাসের রেকর্ডিংটা তোমাদের কাছে আছে। সো ক্লাস রেকর্ডিংটা তোমরা এটা নিয়ে ফেলবে। সো প্রথম ক্যাটাগরিটা ছিল হচ্ছে কিভাবে ঢুকবো। একটু লিখে ফেলো সবাই, যারা যারা আজকে ফার্স্ট ক্লাস করছো। কিভাবে ঢুকবো, নাম্বার 1। কিভাবে ঢুকবো, তোমার এক্সপ্রেশনটা কিরকম হবে, তুমি কিভাবে বসছো, এবং কিভাবে নিজেকে উপস্থাপন করছো। এই 4টা পয়েন্টের উপরে হচ্ছে 10 মার্ক। কিভাবে ঢুকবো, কিভাবে নিজেকে এক্সপ্রেস করছো, কিভাবে বসছো, কিভাবে উপস্থাপন করছো। সো আমি গতদিন একটা জিনিস বলেছিলাম, কিভাবে এর মধ্যে সবচেয়ে সবচেয়ে ভাইটাল পয়েন্টটা হচ্ছে কি, একদম ফার্স্টে তোমাদের নকিং এবং তোমাদের পারমিশন নেওয়া, ঠিক আছে? তোমাদের নকিং এবং জি স্যার। তোমাদের পারমিশন নেওয়া, ঠিক আছে? নকিংটা কিরকম, তোমরা ইউজুয়ালি দেখা যায় যে নকিং এবং পারমিশন নেওয়ার সময় তোমরা যে ভয়েস এবং নক করার সময় যে ধরনের জোর দাও হাতের উপরে, দেখা যায় যে তোমাদের ফার্স্ট ইমপ্রেশনটা কিছুটা ডিপেন্ড করে। কিরকম, তোমরা ঢুকার সময় দেখা যায় যে জাস্ট এমন ভাবে নক দিচ্ছ যে যে ঠিক মতো যে কন্ডাক্টিং অফিসার আছে তিনি শুনতেই পারলো না, ঠিক আছে? তখন কিন্তু তোমার ব্যাপারে একটা বোল্ড ইমপ্রেশন ক্রিয়েট হবে না। তখন তোমাকে মানে মনে করবে যে একটু লুথা টাইপের, এর এখন অফিসার হওয়ার মতো যে বোল্ডনেসটা দরকার, ওই বোল্ডনেসটা আসে নাই। সেম জিনিসটা প্রযোজ্য হচ্ছে তোমরা যখন পারমিশনটা চাইবা রুমের ভিতরে ঢুকার জন্য। সেটা তোমরা কি বলছো ইট ডাজন্ট ম্যাটার। যে তোমরা হয়তো বলতে পারো যে রিকোয়েস্ট পারমিশন টু এন্টার, অথবা প্লিজ গেট ইন স্যার, অথবা টু গেট ইন স্যার, যে কোনো কিছুই বলতে পারো। বাট দ্য পয়েন্ট ইজ তোমরা কি পরিমাণ ইউজ করছো এটা বলার সময়। তোমরা কি একদম চিল্লাই চিল্লাই বলতেছো, নাকি তোমরা লাউড ভয়েসে বলতেছো, নাকি তোমরা মিনমিন করে বলতেছো, এই জিনিসটা ম্যাটার করতেছে, ঠিক আছে? সো এরপরে আসলো হচ্ছে তোমাদের, তোমরা পারমিশন চাইলা, পারমিশন পেলা, ঢুকলা। ঢুকার সময় তোমরা যে বসতে যাচ্ছ, তোমরা যে চেয়ারটাতে বসতে যাচ্ছ, এই চেয়ারটা কিভাবে পুল করতেছো, ঠিক আছে? চেয়ারটা পুল করার মাথায় রাখবে, চেয়ারটা পুল করার সময় যাতে কোনো ধরনের আওয়াজ না হয়, ঠিক আছে? ওই খ্যার 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 যে আওয়াজগুলো হয় চেয়ার টানার সময়, ওই আওয়াজগুলো করবো না। তিন, আর লাস্ট যে জিনিসটা হচ্ছে তোমার নিজেকে উপস্থাপনা। উপস্থাপনাটা কিরকম, নিজেকে উপস্থাপনাটা হচ্ছে তোমার ড্রেস আপ সেন্স, তুমি নিজের অ্যাপিয়ারেন্সটা কিরকম। সো আমি ফার্স্টে এখানে আমাদের ছেলে স্টুডেন্টও, ছেলে ক্যান্ডিডেটরাও আছো, মেয়ে ক্যান্ডিডেটরাও আছো। সো আমি একটু আলাদা আলাদা করে বলি। তোমাদের সবার সামনে কি খাতা কলম খোলা আছে? ইয়েস স্যার। ওই ক্লাস কি শুধু 2জন করতেছো? আচ্ছা স্যার। স্যার আছে। আর কই, আর কারো আওয়াজ নেই? স্যার খোলা। জি স্যার। জি স্যার আছে স্যার। জি স্যার খোলা জি আছে। স্যার আছি। ওকে, দেখিও ঝিমাই যাও না আজকে। আমি অফ রাখতেছি, কথাও একটু আস্তে বলতেছি, কারণ এখানে কিছু কাজকর্ম চলতেছে, ঠিক আছে? তো ঝিমাইও না তোমরা, ক্লাসের মধ্যে কোনো কিছু না বুঝলে চ্যাট বক্সে জানাবো, চ্যাট বক্সটা ওপেন আছে। সো তোমরা মানে চ্যাট বক্সে জানালে আমি এটা দিব, ঠিক আছে? সো যেটা বলছিলাম, তোমাদের কার কি হবে, ঠিক আছে? তোমরা একটা ছোট কষ্ট
তোমরা যারাই ক্লাসে ঢুকছো, সো আমি তোমাদেরকে কোয়েশ্চেন করা ছাড়া তোমরা একটু মিউট করে রাখো নিজেদের অডিওটা, ভিডিওটাও একটু অফ করে রাখো, আমি বললে শুধুমাত্র অন করবা, ঠিক আছে? আচ্ছা, যেখানে ছিলাম, সো ড্রেস আপটা কিরকম হবে তোমরা একটু মাথায় রাখো। প্রথমে আমি ছেলেদেরটা বলতেছি। ছেলেদের ফার্স্ট ফার্স্ট জিনিস হচ্ছে ক্লিন শেভ ভাইবার জন্য, ঠিক আছে? এনিওয়ে তোমরা মেডিকেলের জন্য তোমাদের ক্লিন শেভ, মেডিকেল অ্যাপিয়ার করার জন্য তোমাদের ক্লিন শেভ করতে হচ্ছে, সো হোপফুলি এটা ধরে নেওয়া যায় যে ভাইবার টাইমেও তোমাদের ক্লিন শেভ থাকবে। সো ক্লিন শেভ হতে হবে, চুল কাটতে হবে স্ট্যান্ডার্ড ওয়েতে। স্ট্যান্ডার্ড ওয়েতে মানে একদম ক্যারেটদের মতো কাট দিতে হবে এরকম না, বাট চুলটা ছোট থাকতে হবে। চুলটা স্ট্যান্ডার্ড কাটের বৈশিষ্ট্য হচ্ছে তোমার চুল কোনোভাবেই হচ্ছে কানের উপরে উঠবে না। তোমার যে যে সাইডটা আছে, চুলের সাইডের অংশটা কোনোভাবে কানের উপরে উঠবে না, ঠিক আছে? সো এইভাবে করে তোমরা হেয়ার কাটটা নিবা। দেন ড্রেসের ক্ষেত্রে হচ্ছে তোমরা লাইট কালারের শার্ট অ্যান্ড ডার্ক কালারের প্যান্ট। দ্যাট মিনস লাইট কালারের শার্ট মানে লাইট ব্লু অথবা হচ্ছে কি হোয়াইট শার্ট, ঠিক আছে? এই ধরনের পরতে পারো, ঠিক আছে? হালকা মানে স্ট্রাইপ থাকলেও কোনো প্রবলেম নেই, বাট এক কালারের পরলে এরপরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডিপ কালারের প্যান্ট, দ্যাট মিনস ব্ল্যাক কালার অথবা ব্রাউন কালারের প্যান্ট। সিঙ্গেল কালারের মোজা, সেটা ডিপ কালার হলে বেটার, মানে ধরো ব্ল্যাক অথবা ব্রাউন কালারের মোজা, এবং একটা শু। ডেফিনেটলি শুটা পলিশড হতে হবে, এবং ফিতাওয়ালা শু হলে বেটার। ফিতাওয়ালা শু হলে হচ্ছে বেটার, ঠিক আছে? সো এটা গেল হচ্ছে ছেলেদের ড্রেস আপ। মাঝখানে আরেকটা জিনিস আমি ছুটে গেছে, সেটা হচ্ছে তোমাদের বাকলের, নর্মাল বাকলের বেল্ট পরতে হবে। নর্মাল বাকলের বেল্ট পরতে হবে, ঠিক আছে? টাইটা অপশনাল, টাই তুমি পরলেও পরতে পারো, না পরলেও না পরতে পারো, ঠিক আছে? টাই পরাটা অপশনাল। টাই পরলে দেখতে দেখতে একটু ভালো লাগবে ডেফিনেটলি, বাট যদি নাও পরো কোনো প্রবলেম নেই। এরপর আসে হচ্ছে মেয়েদের ড্রেস আপ। সো মেয়েদের মধ্যে যারা হচ্ছে কি হিজাব করো, প্রথম জিনিস হচ্ছে মেয়েদের মধ্যে যারা হিজাব করো তারা হচ্ছে কি প্রপার হিজাব করবা। প্রপার হিজাবের বৈশিষ্ট্য হচ্ছে কি তোমার চুল দেখা যাবে না। সো হিজাব করবা বাট চুল দেখা যাবে, ওই জিনিসটা হবে না। যদি হিজাব করে থাকো দেন প্রপারলি হিজাব করবা। এরপরে আসতেছে হচ্ছে কি তোমাদের যারা যারা হিজাব করো না, তারা ডিসেন্ট একটা মানে চুলটাকে একদম ডিসেন্ট ওয়েতে হচ্ছে সাজাবা। যেমন ওই সিঙ্গেল যেই মানে ব্যান্ড ইউজ করে, ওই সিঙ্গেল ব্যান্ড ইউজ করে ওভাবে করে চুলটাকে গুছাই নিবা। এরপরে তোমাদের ড্রেস হচ্ছে নর্মাল স্ট্যান্ডার্ড ড্রেস, সালোয়ার কামিজ পরতে পারবা, শার্ট প্যান্টও পরতে পারো তোমাদের ইচ্ছা। যদি একটা ব্লেজার পরতে পারো তাইলে ভালো হয়, ব্লেজার না পরলেও কোনো সমস্যা নেই, যেহেতু অলরেডি গরমকাল চলে আসছে, ব্লেজার না পরলেও সমস্যা নেই। ড্রেসটা চেষ্টা করবা একটা লাইট কালারের ড্রেস পরতে, সালোয়ার কামিজ যেটা পরবা লাইট কালারের ড্রেস পরতে। খুব বেশি স্ট্রং মেকআপ নিবা না, ঠিক আছে? এবং খুব ডার্ক কালারের লিপস্টিক ইউজ করবা না। লিপস্টিক ইউজ করলে চেষ্টা করবা হচ্ছে কি লাইট কালারের লিপস্টিক ইউজ করতে। মেকআপ নিলেও চেষ্টা করবা নর্মাল মেকআপ নিতে, খুব বেশি ভারী মেকআপ নিবা না। জুতার ক্ষেত্রে তোমরা সালোয়ার কামিজের সাথে যদি পরো, শু যেটা পরবা বা স্যান্ডেল যেটা পরবা, দুইটারই এনশিওর করবা যে জুতা অথবা স্যান্ডেলের পিছনের সাইডটা বন্ধ। এটা এনশিওর করবা যে পিছনের সাইডটা বন্ধ, সেটা ফিতা দিয়েও বন্ধ হতে পারে, সেটা নর্মালি জুতার এমনি যে মেইন বডিটা, ওই মেইন বডি দিয়েও বন্ধ হতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো এই হচ্ছে যে তোমাদের নর্মাল নর্মাল যে ড্রেস আপ বা নিজেকে উপস্থাপন করা। এই পর্যন্ত যদি কারো কোনো প্রবলেম না থাকে, দেন আমাকে হচ্ছে গিয়ে, প্রবলেম না থাকলে এন লিখো, আর প্রবলেম থাকলে আনমিউট করে আমাকে কোয়েশ্চেন করতে পারো। আচ্ছা, কারো কি কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম যদি থাকে তাহলে আনমিউট করে কোয়েশ্চেন করতে পারো। আচ্ছা, সো মোটামুটি বোঝা যাচ্ছে যে কারো কোনো প্রবলেম। এক্সকিউজ মি স্যার, স্যার একটা প্রশ্ন ছিল স্যার, ওই টাইয়ের সাথে কি টাই পিন পড়লে কোনো সমস্যা হবে? টাই পিন তো ইউজুয়ালি আপনার আইএসএসবি সময় পড়া হয়, বাট এখানে পড়লে কি ওরা অন্যভাবে চিন্তা করবে কিনা বিষয়টা? ওকে, সো ইটস আ টাইপ ইন তুমি যদি টাইপ পড়ো তাহলে টাইপ ইন পড়তে পারো, এটাতে কোনো সমস্যা নেই, এটা অন্যভাবে চিন্তা করবে না। দুই তিনটা জিনিস আছে তোমার ড্রেস আপের মধ্যে, যে জিনিসগুলো একটু অপশনাল। যেমন ধরো অনেকে আছে যে, যেমন তোমরা যে শার্টটা পরবা, শার্টটা ডেফিনেটলি একটা ফুল স্লিভ শার্ট হবে, ঠিক আছে? সো ফুল স্লিভ শার্টটা অনেকে অনেক রকম করে পরে। কেউ আছে হচ্ছে বাটন সিস্টেমের ফুল স্লিভ শার্ট পরে, ঠিক আছে? সো তুমি যদি বাটন সিস্টেমের ফুল স্লিভ শার্ট পরো তাহলে তোমার বাটনটা ক্লোজ থাকবে। কেউ কেউ আছে দেখা যায় যে তারা কাফ সিস্টেমের হচ্ছে গিয়ে কাফলিং সিস্টেমের শার্ট পরে,
মানে ওই লিঙ্ক সিস্টেমের শার্ট পরে, ঠিক আছে? সো তুমি যদি কাফ লিঙ্ক সিস্টেমের শার্ট পরো দেন তোমার কাফ লিঙ্কও ক্লোজ থাকবে। টাই পরলে টাই পিন তুমি পরতেও পারো, নাও পরতে পারো, সেটা কোনো সমস্যা নেই। ওকে, হাকিম শাহনেওয়াজ বলছো দাড়ি থাকলে প্রবলেম হবে নাকি? দাড়ি না থাকা বেটার, ঠিক আছে? তোমাকে দেখতে খারাপ লাগলে এটা কোনো, দাড়ি ছাড়া তোমার হয়তোবা দেখতে খারাপ লাগতে পারে, হয়তোবা তোমার কাছে মনে হতে পারে যে ঠিক আছে আশেপাশে কেউ তো কোনো মেয়ে আমাকে দেখে পছন্দ করবে না। তোমার কাছে যে দেখতে খারাপটা সেটা হচ্ছে কোনো মেয়ে দেখে পছন্দ করবে না ওই টাইপের খারাপ, ঠিক আছে? বাট একজন অ্যাজ আ ক্যাডেট বা একটা অফিসার লেভেলে যখন তুমি এক্সাম দিতে যাবা তখন কিন্তু এটা মোস্টলি হচ্ছে গিয়ে এটা তোমার ডিসেন্সির জন্য এই শেফটা করতে হয়, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা স্যার, এটা কোন ঐশী? এটা কি নুসরাত ঐশী? জি স্যার। তুমি গায়েব কেন আগে আমাকে সেটা বলো। স্যার গায়েব না, বাড়িতে গেছিলাম তো এদের পরে, তো আসতে একটু টাইম লাগতেছে। আচ্ছা হ্যাঁ বলো, কোয়েশ্চেন করো। স্যার এই যে রুলস গুলো বলছেন অথবা যেভাবে আমাদের মেনটেন করতে হবে নিজেদেরকে, এটা কি আইএসএসবি তে যে ভাইভাটা আমরা অ্যাটেন্ড করব সেটাতেও সেম ফর্মুলা? ইয়া, ইটস অলমোস্ট সেম, তোমার ড্রেস আপ যেটা অলমোস্ট সেম। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এটাই যে আইএসএসবি তে তুমি যে তোমার যে ড্রেসগুলো তুমি নিয়ে যাবা এই জিনিসটা স্পেসিফিক্যালি তোমাকে আইএসএসবি থেকে গাইড করে দেওয়া হবে। তোমার যখন কল আপ লেটার আসবে তখন ওই কল আপ লেটারের সাথে তোমার ড্রেসগুলো বলে দেওয়া হবে, কিন্তু প্রিলিতে কোনো ড্রেসের কোডগুলো বলে দেওয়া হয় না। এটাই হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে? জি স্যার। ওকে, তো এরপর আসো হচ্ছে গিয়ে তোমার 2 নাম্বার। সো 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে সবচেয়ে ভাইটাল জিনিস। তুমি এখন পর্যন্ত কি করলে? এখন পর্যন্ত তুমি ফার্স্ট অফ অল রুমে নক করলা, নক করে ভিতরে ঢুকলা, তারপরে হচ্ছে চেয়ারটা টেনে বসলা অ্যান্ড নিজের ড্রেস নিজেকে উপস্থাপন করলা। সো এখানে কিছু সিনারিও তোমরা ফেস করতে পারো ভাইভাতে। ভাইভাতে সিনারিও গুলো কিরকম? যেমন ধরো দেখা যেতে পারে যে তুমি যখন ওখানের মধ্যে ঢুকতেছো তখন এমনও হইতে পারে যে তোমার যে কন্ডাক্টিং অফিসার আছে উনি এমন একটা ভাব ধরে আছে যে উনি মোবাইলে কথা বলতেছে, ঠিক আছে? সো তোমার কিন্তু এক চান্সে ওনার অ্যাটেনশনটা ড্র করতে হবে। ওয়ান্স তুমি ওনাকে ডাকতেছো বা ওনার কাছ থেকে পারমিশন চাচ্ছ তখন কিন্তু তোমার এনশিওর করতে হবে যে এক চান্সেই তুমি তার অ্যাটেনশন ড্র করতে পারতেছো, ঠিক আছে? কারণ তোমার ওই সুযোগ নাই যে স্যার আসসালামু আলাইকুম স্যার, স্যার মে আই প্লিজ গেট ইন স্যার, স্যার আসসালামু আলাইকুম স্যার, স্যার মে আই প্লিজ গেট ইন স্যার, স্যার আসসালামু আলাইকুম স্যার মে আই প্লিজ গেট ইন স্যার, এরকম করে করে বারবার পারমিশন নিবা। দেয়ার ইজ নো স্কোপ, ঠিক আছে? সো তোমাদের ওই ভয়েস এবং নকিং এটা এমন ভাবে প্র্যাকটিস করতে হবে, ডিসেন্ট ভয়েস, ডিসেন্ট নকিং কিন্তু লাউড। এটা এমন ভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে যাতে তোমরা হচ্ছে গিয়ে ফার্স্ট চান্সে কি করতে পারো, ফার্স্ট চান্সে অ্যাটেনশন ড্র করতে পারো, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ধাপ, যেটা তো হচ্ছে 10 মার্ক। এরপর আসি আমরা 2 নাম্বার ধাপে। দুই স্যার ক্যাশ কি পড়া যাবে? কেজ না পড়লে বেটার। কেজ পরাটা ডিসেন্সির মধ্যে পড়ে না ভাই। ভাইভাতে ফর্মাল শু, ঠিক আছে? জি স্যার। ওকে, এবার আসো হচ্ছে 2 নাম্বার। সো তুমি সামনে বসার পরে তোমার ফার্স্ট যে কোয়েশ্চেনটা তুমি ফেস করবা, একদম ফার্স্ট কোয়েশ্চেনটাই থাকবে হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। এখন লেটস সে তোমাকে কোয়েশ্চেনটা ইংলিশে করবে নাকি বাংলাতে করবে এটা এন্টায়ারলি ডিপেন্ড করছে ওই কন্ডাক্টিং অফিসারের উপরে যিনি তোমার পরীক্ষা নিচ্ছেন, ঠিক আছে? সো এখানে তোমার হচ্ছে কি দুইভাবেই অ্যান্সার দেওয়ার, ইংলিশেও অ্যান্সার দেওয়ার এবং বাংলাতেও অ্যান্সার দেওয়ার প্রিপারেশন রাখতে হবে। মোস্টলি যেটা দেখা যায় আর্মিতে ভাইভাটা ইউজুয়ালি বাংলাতে হয়, বাংলাতে হয়। কিন্তু এটা কিন্তু আমি আবারও বলতেছি, এটা কিন্তু তোমরা ভুল করবে না। হঠাৎ করে তুমি এটা আর্মিতে গিয়ে যদি ইংলিশে ভাইভা ফেস করো তখন তুমি বলিও না আমাকে যে স্যার আমি তো ইংলিশ ভাইবার জন্য প্রিপেয়ার ছিলাম না। আমি আবারও বলতেছি তোমাকে ইংলিশ এবং বাংলা যেভাবে কোয়েশ্চেন করা হোক না কেন দুইটা প্রিপারেশন রাখতে হবে। নেভিতে 90% কেসে তোমাদের ইংলিশে ভাইভা হবে, নেভির ভাইভা 90% কেসে ইংলিশে হবে। এয়ারফোর্সের ভাইভাটা হচ্ছে 50-50। এয়ারফোর্সে কোনো কোনো সময় এটা কমপ্লিটলি কন্ডাক্টিং অফিসারের উপরে, কেউ কেউ চাইলে বাংলাতে ভাইভা কন্ডাক্ট করে, কেউ কেউ চাইলে ইংলিশে কন্ডাক্ট করে। আবার কেউ কেউ আছে যে ইংলিশে ভাইভাটা শুরু করে, আবার ভাইভার মাঝখানে হচ্ছে গিয়ে যদি দেখে যে ক্যান্ডিডেট প্রবলেম ফেস করছে তখন তাকে বাংলাতে কথা বলার সুযোগ দেয়। সো তোমাদের বেসিক্যালি প্রিপারেশনটা দুইটা ক্যাটাগরি মানে দুইটা ভাষাতেই থাকতে হবে, ইংলিশেও থাকতে হবে বাংলাতেও থাকতে হবে। দ্যাটস ওয়ান থিং। এরপরে আসো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এই কোয়েশ্চেনটা
এইটাই কিন্তু হচ্ছে কি তোমার একদম মানে এটাকে কি বলবো, এই কোয়েশ্চেনটা থেকে কিন্তু হচ্ছে কি তুমি বেসিক্যালি ভাইভা বোর্ডে তোমার যাত্রা শুরু হয়েছে কোয়েশ্চেনের। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এর অ্যান্সারটা তুমি কিভাবে করে দিচ্ছ এটার উপর ডিপেন্ড করছে তোমার বাকি ভাইভাটা কিরকম যাচ্ছে। ঠিক আছে, সো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এর জন্য তোমরা সবাই খাতার মধ্যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এর উপরে থাকবে হচ্ছে 10 মার্ক। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এর উপরে হচ্ছে 10 মার্ক। সো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এ কোন কোন পয়েন্টগুলো কভার করবা, সো আমি গতদিনের ক্লাসে এটা কভার করে দিয়েছিলাম। সো ইজাজ ইজাজ একটু পড়ে শোনাও যাতে ওরাও নোট করতে পারে, ইজাজ একটু পড়ে শোনাও যাতে ওরাও নোট করতে পারে, জি স্যার। এক্সপ্লেন করব। সো সবাই একটু খাতায় নোট করো ইজাজ যেটা বলতেছে। ঠিক আছে, সবাই নোট করুন। সেলফ ইন্ট্রোডাকশন, এটার উপর 10 মার্কস থাকবে। তো প্রথমে থাকবে হচ্ছে নেম অ্যান্ড ইনস্টিটিউশন, অর্থাৎ হচ্ছে আপনাদের নাম এবং আপনারা কোন ইনস্টিটিউশনে পড়াশোনা করেছেন বা পড়াশোনা করছেন সেটা। উম, তারপর 2 নম্বরে থাকবে হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলির সবার হচ্ছে নাম, তারপর হচ্ছে তারা কোন পেশায় কাজ করছে এবং তারা কোন প্রতিষ্ঠানে কাজ করছে, এগুলো আর কি। আর একটু আস্তে আস্তে বলো ইজাজ, এবং একটু দুইবার দুইবার করে বলো, ঠিক আছে? একটু আস্তে আস্তে বলো আর দুইবার দুইবার করে বলো যাতে সবাই লিখতে। তো ফ্যামিলিতে যে জিনিসগুলো আপনাদের বলতে হবে সেগুলো হচ্ছে ফ্যামিলি মেম্বারদের নাম, ফ্যামিলি মেম্বারদের অকুপেশন এবং তারা কোন অর্গানাইজেশনে কাজ করছে সেটা। স্যার একটা কোশ্চেন ছিল, করবো? হ্যাঁ বলো বলো। স্যার আমরা এর আগে যখন এয়ারফোর্স এর জন্য ভাইবার ক্লাস করছিলাম তখন স্যার বলছিলেন যে যখন আমরা হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, যে আমার ইন্ট্রোডিউস করব, তখন হচ্ছে শুধু নিজের টাইপ বলা, মানে ফ্যামিলিকে একটু, মানে ফ্যামিলি সম্পর্কে খুব কম বলা। বাট এখানে কি ওটা প্রযোজ্য হবে যে আমার ফ্যামিলি মেম্বার কোথায় জব করে বা কি জব করে, নাম এগুলো বলতে হবে? দেখো, ফ্যামিলি মেম্বারদের ব্যাপারে তোমরা বেশি কিছু বলার দরকার নেই, বাট এখানে যে জিনিসটা আমি বলতে বলছি এখানে এটা তুমি এক লাইনে কভার করতে পারবে। লেটস সে আমি যদি আমার কথাটা বলি যে মাই ফাদার্স নেম ইজ ডক্টর পঞ্চানন চক্রবর্তী অ্যান্ড হি ইজ আ ডক্টর, অথবা আমি এটা বলতে পারি মাই ফাদার্স নেম ইজ পঞ্চানন চক্রবর্তী অ্যান্ড হি ইজ আ ডক্টর ইন ম্যাক্স হসপিটাল। শেষ। ঠিক আছে, সো এক লাইনে কিন্তু তুমি শেষ করে দিচ্ছ এখানে কিন্তু। বাট তুমি যদি এখন বলতে থাকো যে লাইক হি পাসড এমবিবিএস ইন দ্যাট, হি পাসড এমবিবিএস ফ্রম দেয়ার এন্ড হি ইজ সার্ভিং ইন ম্যাক্স হসপিটাল ফর লাস্ট ইয়ার্স, এইগুলো বলবা না। ঠিক আছে, বাট ইউ ক্যান ফিনিশ ইট উইদিন ওয়ান লাইন। ঠিক আছে শিয়াব, আমি ক্লিয়ার করতে পারছি? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ এই যে কন্টিনিউ করো। 3 নম্বরের যে জিনিসটা সেটা হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন সেই বিষয়টা। 3 নম্বরে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। 4 নম্বরে যে জিনিসটা সেটা হচ্ছে হবি, অর্থাৎ আপনাদের শখ কি কি সেগুলো। 4 নম্বরে হবি। 5 নম্বরে আছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যাদের নাই তারা এটা অমিট করতে পারেন। 5 নম্বরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। 6 নম্বরে অ্যাচিভমেন্টস, অর্থাৎ আপনি জীবনে কি কি অর্জন করেছেন আপনার শিক্ষাগত জীবনে কিংবা আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে, আপনার সেই অ্যাচিভমেন্ট গুলো এই এই সেকশনে আপনি বলবেন। 6 নম্বরে অ্যাচিভমেন্টস। 7 নম্বরে এইম ইন লাইফ, অর্থাৎ আপনার এইম ইন লাইফ কি সেটা আপনি ব্রিফ করবেন। 7 নম্বরে এইম ইন লাইফ। জি স্যার, কমপ্লিট। ওকে, তোমরা সবাই সবাই যারা যারা নোট নোট করা কমপ্লিট হয়েছে তারা আমাকে একটু ওয়াই লিখে দাও চ্যাট বক্সে। ওকে, সো সোফার এই পার্টটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমায় কোয়েশ্চেন করো।
ঠিক আছে, থ্যাংক ইউ ইজাজ, তুমি এখন আবার মিউট করে দিতে পারো। ওয়েলকাম স্যার। স্যার, থার্ড পয়েন্টে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, যারা এইচএসসি 2021 ব্যাচ ওরা কিভাবে বলবে এটাকে? আচ্ছা, যারা এইচএসসি 2021 ব্যাচ, তোমরা ফার্স্টে বলতে পারো হচ্ছে গিয়ে তোমার জেএসসি পিএসসি রেজাল্ট, এরপরে তুমি বলতে পারো তোমার এসএসসি রেজাল্ট। ঠিক আছে, এসএসসি রেজাল্ট বলে তুমি তারপরে বলতে পারো যে কারেন্টলি আই এম আ স্টুডেন্ট অফ এইচএসসি 2021 ব্যাচ এন্ড আই এম স্টাডিং ইন, তুমি যেই কলেজে পড়ছো সেই কলেজের নামটা বলে দিলা। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার। স্যার যদি 2020 সালের ক্যান্ডিডেট হয় তাহলে তারা কি বলবে এইচএসসির জন্য? ওদের তো অটো পাস ব্যাচ, ওরা কিভাবে বলবে? ওকে, সো ডেফিনেটলি একটা জিনিস তোমরা মাথায় রাখবে, সেটা হচ্ছে যে ইন নো ওয়ে তোমরা তোমাদের পরিচয় দিবা না যে অটো পাস ব্যাচ, এটা মাথায় রাখবা। সো তুমি জাস্ট নর্মালি তুমি যেই ব্যাচই হও, অটো পাস হও আর যা হয়, ইউ গট আ জিপিএ, তুমি গভর্নমেন্ট থেকে একটা জিপিএ পাইছো। ঠিক আছে, সো তুমি জিনিসটা এভাবে করে বলবা যে আই পাসড মাই এইচএসসি, তুমি নর্মালি করে যেভাবে এসএসসি টা বলো যে আই পাসড মাই এসএসসি ফ্রম অমুক কলেজ বাই অ্যাচিভিং এত জিপিএ। ঠিক আছে, এট দ্য সেম ওয়ে তুমি এইচএসসি টা ওভাবে বলবা যারা এইচএসসি 2020 ব্যাচ আসো। ঠিক আছে, সো লেটস সে I passed my HSC from Chittagong Cantonment Public College in the year of HSC 2020 by achieving GPA 5. ঠিক আছে, পাস হও আর যা হও, যেহেতু তোমার রেজাল্ট হচ্ছে গিয়ে ডিক্লেয়ার্ড রেজাল্ট, সো এটা তুমি অটো পাস ব্যাচ নাকি কি ব্যাচ, ইট ডাজন্ট ম্যাটার টু এনিওয়ান। ঠিক আছে, এটা কারো কাছে ম্যাটার করছে না, দ্য ম্যাটার ইজ তোমার পয়েন্টটা কত। ঠিক আছে, সো তুমি তোমার পয়েন্টটা এবং তুমি কোন কলেজ থেকে পাস করেছো, কোন এইচএসসি ব্যাচ, জিনিসটা তুমি হচ্ছে গিয়ে এক্সপ্লেন করবা নর্মাল ওয়েতে। আমি কি সবাইকে ক্লিয়ার করতে পেরেছি? জি স্যার। ওকে, স্যার, আরেকটা ঠিক আছে। কোয়েশ্চেন আছে। ফিফথ পয়েন্টে বলো। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে আমরা কি এটা বলবো যে আমি এটা করতে পারি নাকি আমি এটা করি? মানে অনেকে দেখা যায় প্রফেশনালি উপস্থাপনা কিংবা ডিবেট আবৃত্তি এগুলো করে, তো তারা কি বলবে যে আমি এটা করি নাকি আই ক্যান ডু ডিবেটিং বা এই টাইপের কিছু? ওকে, সো একটা জিনিস হচ্ছে, প্রথমে বোঝার চেষ্টা করো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে আর হবি দিয়ে কি বোঝাচ্ছে। হ্যাঁ, হবি হচ্ছে সেই জিনিসটা যেটা তুমি অবসর সময়ে করতে পছন্দ করো। একটা জিনিস, যেমন অবসর সময়ে তুমি হয়তোবা বাগান করতে পছন্দ করো, তুমি হয়তোবা টিভি দেখতে পছন্দ করো। ঠিক আছে, অথবা অবসর সময় তুমি গান গাইতে পছন্দ করো। ঠিক আছে, এখন তুমি অবসর সময়ে গান গাইতে পছন্দ করো, এই জিনিসটা তোমার হবিতেও ঢুকতে পারে, আবার গান গাওয়াটা কিন্তু তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও ঢুকতে পারে। ঠিক আছে, সো বোথ ক্যান হ্যাপেন। এখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তুমি বললা, লেটস সে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তুমি ধরো গান, ঠিক আছে, তুমি গান গাও, ঠিক আছে, তুমি গান গাইতে পছন্দ করো। সো তুমি এখন যদি গান গেয়ে থাকো, তুমি অটোমেটিক্যালি ওই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা মেনশন করবা। এরপরে তুমি বলতে পারো যে তুমি আসলে গান গাওয়ার সাথে কতটুকু সম্পৃক্ত। লেটসে তুমি এটা বলতে পারো যে তুমি অবসর সময় গান গাও, এটা বলতে, তুমি যদি অবসর সময় গান গেয়ে থাকো তুমি সেটা বলতে পারো। তুমি যদি একজন প্রফেশনাল সিঙ্গার হো, লেটসে তুমি সিটিভি বা বিটিভিতে হচ্ছে গিয়ে গান করো বা বিভিন্ন প্রোগ্রামে গান করো, তখন সেই ক্ষেত্রে তুমি সেটা বলতে পারো। আবার অনেক সময় এমনও হতে পারে যে তুমি বিভিন্ন রকম লাইক ফ্রেন্ডদের ইনার সার্কেলের প্রোগ্রামে হচ্ছে গিয়ে তুমি গান করো, তুমি পারো। সো আলটিমেটলি তুমি যে লেভেলের কারিকুলাম অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত, তুমি শুধুমাত্র তুমি অতটুকু পর্যন্ত ওখানের মধ্যে এক্সপ্লেন করতে পারো। আরিয়ানাকে ক্লিয়ার করতে পারছি? জি স্যার। ওকে, কিন্তু এখানে একটা জিনিস তোমরা সবাই মাথায় রাখবা, সেলফ ইন্ট্রোডাকশনে বেসিক্যালি তোমরা যেটা বলতেছো, তোমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু এই সেলফ ইন্ট্রোডাকশন থেকে আস্তে আস্তে লেজ হিসাবে বের হবে। ঠিক আছে, তো সেলফ ইন্ট্রোডাকশনে তোমরা যা বলবা ওইগুলোর উপর বেস করে কিন্তু তোমাদের কোয়েশ্চেন হবে। সো এই কারণে অনেকে মনে করে, অনেক ক্যান্ডিডেট মনে করে যে আমি সেলফ ইন্ট্রোডাকশনে কিছুই বলবো না, তাইলে আমাকে আর কোনো কঠিন কোয়েশ্চেন করবে না, বাট ইটস এ ভেরি রং কনসেপ্ট। ঠিক আছে, কেন রং কনসেপ্ট? বিকজ তুমি সেলফ ইন্ট্রোডাকশনের মধ্যে যদি বলো যে তুমি এই জিনিসটা পছন্দ করো, তখন তোমাকে ভাইভা বোর্ডে যে অফিসার থাকবে তোমার পছন্দের ক্যাটাগরি থেকে তোমাকে কোয়েশ্চেনটা করবে। বাট তুমি যদি কিছুই তাকে না বলো, তখন এমনও হইতে পারে যে উনি তার মন মতো কোয়েশ্চেন করা শুরু করছে, তখন কোয়েশ্চেনটা এমনও চলে যেতে পারে যে যে ওখান থেকে যে উগান্ডার রাজধানীর নাম কি,
ঠিক আছে, উগান্ডার মুদ্রার নাম কি, কম্বোডিয়ার মুদ্রার নাম কি, কম্বোডিয়ার নদীর নাম কি, এইসব কোয়েশ্চেনে চলে যেতে পারে। সো তোমাদের কাছে কোনটা মনে হয়, কোনটা বেটার, যে তোমার পছন্দের অ্যারেনা থেকে কোয়েশ্চেন আসাটা বেটার, নাকি এরকম মানে গড়পড়তা কোয়েশ্চেন আসা বেটার? কোনটা বেটার তোমাদের জন্য? তার জানা বিষয় থেকে কোশ্চেন আসাই তো ভালো হবে। ডেফিনেটলি। ঠিক আছে, সো তোমরা যেটা করবা, তোমরা অবশ্যই তোমরা যেটা জানো, যেটা পারো, যেটা করতে পছন্দ করো, সেই জিনিসগুলো অবশ্যই এক্সপ্লেইন করবা। ঠিক আছে। আচ্ছা, যারা ধরো যে খেলাধুলা রিলেটেড বলবা, লেটস সে কেউ একজন ক্রিকেট সম্পর্কে বলবা, ঠিক আছে, যে তুমি ক্রিকেট খেলতে পছন্দ করো বা ক্রিকেট খেলা তোমার খুব ভালো লাগে, এই ধরনের কথা যারা বলবা, তারা একটু একটা জিনিস মাথায় রাখবা, যে তোমরা যখন এই জিনিসগুলো বলবা, রিসেন্ট একটু খেলার আপডেট গুলো নিয়ে যাবা। কিরকম, যেমন এখন যেমন এই যে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার খেলা চলতেছে, ঠিক আছে, সো এই রিসেন্টলি তোমরা যারা ভাইবা গুলো দিবা, কেউ যদি ওখানের মধ্যে বলো যে আমি ক্রিকেট পছন্দ করি, হ্যাঁ, সো লেটস সে ভাইভা বোর্ডের যে অফিসার, ওনারও যদি ক্রিকেট খেলা ভালো লাগে, উনি কিন্তু তোমার সাথে গল্প করার চেষ্টা করবে ক্রিকেট নিয়ে। ঠিক আছে, যে রিসেন্টলি তোমার বাংলাদেশ আর শ্রীলঙ্কার খেলা দেখে কিরকম কি মনে হয়েছে, এই ধরনের কোয়েশ্চেন তোমাকে করতে পারে। ঠিক আছে, কেউ যদি বলে যে আমি ফুটবল খেলতে পছন্দ করি, সো দেখলা যে কি তোমার ভাইভা বোর্ডের যে অফিসার আছে, উনি সামহাও হচ্ছে কি উনি নিজেও ফুটবল খেলতে পছন্দ করে, সো উনি তখন তোমাকে দেখা যাবে তোমাকে ফুটবল রিলেটেড কোয়েশ্চেন করতে পারে। যেমন আমি যখন ব্যাক ইন 2009 আমি যখন আমার এক্সাম দিচ্ছিলাম, ঠিক আছে, সো পড়ে গেছিল আমার ভাইভা বোর্ডের অফিসারের সাথে যে আমিও বাস্কেটবল খেলতে পছন্দ করি, উনিও বাস্কেটবল খেলতে পছন্দ করে। ঠিক আছে, সো আমায় কিন্তু উনি প্রায় 4-5 মিনিট হচ্ছে বাস্কেটবল নিয়ে কোয়েশ্চেন করছিল। ঠিক আছে, তুমি কোন পজিশনে খেলো, কোন ধরনের মুভ গুলো তুমি পারো, তুমি মানে প্রতিদিন বাস্কেটবল খেলো কিনা, কোথায় খেলো, এরকম মাঠ কোথায় আছে, কোনো কম্পিটিশন খেলছো নাকি, কোনো টুর্নামেন্টে অ্যাটেন্ড পাইছো নাকি। সো হি শোড লটস অফ ইন্টারেস্ট অন মি। আমার ভাইবা বোর্ডে যখন আমি আমার ভাইবা বোর্ডের অফিসারকে বলছিলাম যে স্যার আমি বাস্কেটবল খেলতে পছন্দ করি, সো হি ওয়াজ অলসো এ বাস্কেটবল প্লেয়ার, সো উনি কিন্তু তখন আমাকে বাস্কেটবল রিলেটেড অনেক কোয়েশ্চেন করেছিল। সো তোমরা যখন এরকম তোমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো বলবা, তখন তোমাদেরকে এই কো কারিকুলার অ্যাক্টিভিটিস রিলেটেড কোয়েশ্চেন করতে পারে। লেটস সে কেউ গান গাইতে পছন্দ করো, সো তুমি গান গাইতে পছন্দ করো, তোমার ভাইবা বোর্ডের অফিসার হয়তো বা গান শুনতে পছন্দ করে, সো তোমায় কিন্তু ওই ভাইবা বোর্ডে দুই একটা গান শোনাইতে বলতে পারে। সো তখন কিন্তু তুমি ওইরকম ভাইবা বোর্ডে গান গেয়ে শোনাইতে হবে। সো ওই জিনিসগুলোর জন্য তোমাদের মেন্টাল প্রিপারেশন নিয়ে যেতে হবে ভাইবা বোর্ডে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের সেলফ ইন্ট্রোডাকশনের পার্ট। এবার সেলফ ইন্ট্রোডাকশন পার্ট পর্যন্ত যদি তোমাদের সবার ক্লিয়ার হয়ে থাকে, আমাকে একটু ওয়াই লিখে জানো, তাহলে আমি 3 নাম্বারটাতে যাচ্ছি। সেলফ ইন্ট্রোডাকশন পর্যন্ত ক্লিয়ার থাকলে ওয়াই লিখে জানো একটু। ওকে, সো এরপর আসা হচ্ছে আমাদের 3 নাম্বার পয়েন্টটাতে। ঠিক আছে, 3 নাম্বার পয়েন্টটা সবাই লিখো। আমাদের 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে মোটিভেশন। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে মোটিভেশন। ঠিক আছে, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে মোটিভেশন, এটাতে থাকবে 10 মার্ক। সো এখন মোটিভেশন দিয়ে কি বুঝাচ্ছে দেখো, মোটিভেশন দিয়ে আমার বুঝাচ্ছে যে আমি কেন ডিফেন্সে যেতে চাচ্ছি। এখন এই জায়গাটাতে মোস্ট অফ দ্য কেসে তোমরা যে ভুলটা করতে পারো, আগে ফার্স্টে সেটা বলি। দেখা যাবে তোমরা যারা যারা আর্মিতে বা নেভিতে আপকামিং ভাইভা এক্সামটা অ্যাপিয়ার করছো, তাদের মোস্ট অফ দ্য কেসে আমি দেখবা যে যে অনেকে হয়তো অলরেডি এয়ারফোর্সে সিলেক্টেড, মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটস যে এয়ারফোর্সের প্রিলি ক্রস করে ফেলছো, অথবা অনেকেই আছো তোমার মানে মেইন ইচ্ছা হচ্ছে গিয়ে আর্মিতে, বাট তুমি নেভিতেও ফর্ম ফিল আপ করছো, এখন নেভির ভাইভাটা আগে পড়ছে, অথবা লেটসে তোমার মেইন ইচ্ছা হচ্ছে যে নেভিতে, বাট তুমি আর্মিতেও ফিল আপ করছো, তোমার আর্মির ভাইভাটা আগে পড়ছে। বাট একটা জিনিস মাথায় রাখবা, তোমার যেখানে ইচ্ছা থাকুক না কেন, বা তুমি যেই ফোর্সের জন্য মোটিভেটেড হও না কেন, তুমি যেই ফোর্সে পরীক্ষা দিতে যাচ্ছ, ডেফিনেটলি তোমাকে ওই ভাইভা বোর্ডে তোমার এই জিনিসটা এক্সপ্লেন করতে হবে যে তুমি কেন ওই ফোর্সের প্রতি মোটিভেটেড। এখন লেটস সে ফার্স্টে আসা হচ্ছে যে তুমি ডিফেন্সের প্রতি কেন মোটিভেটেড হবা। তোমার ফার্স্ট মোটিভেশনটা থাকবে হচ্ছে ডিফেন্সের প্রতি। ঠিক আছে, সো এখন আমাকে দেখি আমি নাম ধরে রাখবো, আমাকে একটা একটা করে পয়েন্ট বলবা যে কেন তুমি মোটিভেটেড। যে যে একটা বলবা, পরের জন কিন্তু সেটা আর বলতে পারবা না, পরের জনের জন্য সেটা ব্যান্ড।
সো ফার্স্টে আমাকে বলবা হচ্ছে গিয়ে উম, দীপ্ত দীপ্ত সাহা বলো একটা মোটিভেশন ডিফেন্সে জয়েন করার। স্যার নমস্কার। নমস্কার, বলো। স্যার বাংলাদেশের শান্তি জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের অবদান এবং বাংলাদেশি সকল সৈনিক এবং অফিসারদের সংগ্রাম এবং বিভিন্ন বিভিন্ন একটা বলো, জাস্ট তোমাকে যদি বলতে বলো হয় একটা মোটিভেশন, একটা, শুধু একটা বলো দেখে। তাদের স্যাক্রিফাইস আমাকে মোটিভেট করে। যে ডিফেন্সের ওদের স্যাক্রিফাইসটা। স্যার আচ্ছা, তারপরে আমাকে ওকে আনমিউট করে ফেলো তোমারটা। এরপরে আমাকে বলো দেখি মেহেদি হাসান। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আর্লি এস্টাবলিশ। আর্লি এস্টাবলিশমেন্ট, ওকে ঠিক আছে। এরপরে আমাকে বলো নারজিনা। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি বলার আগে একটা কোয়েশ্চেন করতে চাই। করো। স্যার কোয়েশ্চেনটা হচ্ছে কি আমরা কি এখানে মানে অনেস্ট আনসারটাই দিব যে আমরা কেনই যেতে চাই? আচ্ছা, অনেস্ট ডিসঅনেস্ট একটু পরে আসতেছে, আগে তুমি আমাকে যে কোনো একটা ইয়ে বলো। আচ্ছা স্যার, আচ্ছা ওটা হচ্ছে কি ডিসিপ্লিনটা, ডিফেন্সের ডিসিপ্লিনটার জন্য যেতে চাই। ওকে ডিসিপ্লিন, ওকে গুড। তারপরে আমাকে আরাফ আজওয়াদ বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অ্যাওয়ারনেস অফ রেসপন্সিবিলিটি। অ্যাওয়ারনেস অফ রেসপন্সিবিলিটি মানে ডিফেন্সে গেলে মানে তোমার দায়িত্বশীলতা। দায়িত্ব মানে ডিফেন্সের মানুষদের দায়িত্বশীলতা নাকি? জি। ওকে ঠিক আছে। এরপরে আমাকে দেখি আরিয়ানা বলো। মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল স্ট্যাবিলিটি। মেন্টাল এন্ড ফিজিক্যাল স্ট্যাবিলিটি, ওকে। তারপরে আমাকে বলো দেখি ইমন বলো। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমাকে মোটিভেট করা হচ্ছে বিহাইন্ড টেনিমেলেন্স সিরিজের ফিল্মগুলো আর অ্যাজ ওয়েল অনির্বাণ টিউটোরিয়াল। ওকে ভেরি গুড। তারপরে হচ্ছে গিয়ে আমাকে হাকিম বলো, হাকিম শাহনওয়াজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বেসিক্যালি এটা ইন্সপায়ার হয়ে হচ্ছে অনেক ছোটবেলায় একটা বিটিভিতে অনির্বাণ নামে একটা এপিসোড চলতো, ওইটা দেখেই। ওকে ভেরি গুড। স্যার এখন এটা ইংলিশে কিভাবে গুছিয়ে বলতে পারি একটু যদি বলতে। ইংলিশে তুমি বলতে পারো যে স্যার ফ্রম মাই ভেরি চাইল্ডহুড আই ইউজ টু ওয়াচ দ্য অনির্বাণ শোজ ইন টিভি and while I watched Anirban shows, I always felt very excited to join in Bangladesh military forces, and that's why slowly my dream built up to join Bangladesh Armed Forces and become an officer. ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। ওকে। সো এরপরে হচ্ছে গিয়ে আর বলো হচ্ছে গিয়ে তোমরা তো দেখি তোমরাই সব পয়েন্ট কভার করে ফেলতেছো। এখন বলবা হচ্ছে যে শাহানুর। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। যে কাজ যে কেউ করতে পারবে না, মানে সাধারণ মানুষজন। আমি যদি ডিফেন্সে যাই ওই কাজটা মানে নিজের জীবনের ইয়া করে করতে পারবো, ওইটাই। ওকে। তারপরে আসো হচ্ছে যে তাহমিনা। তাহমিনা বলো দেখে। আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিতে 4 জন ডিফেন্সে আছে বর্তমানে, তো তাদেরকে দেখে আমি মোটিভেট হই এবং তাদের এথিক্সটা বেশি আমাকে মোটিভেশনের কাজ। ওকে ভেরি গুড। তারপরে বলো দেখি ইজাজ। স্যার ডিফেন্স হচ্ছে দেশপ্রেমের সর্বোচ্চ রূপ, সেজন্য আমি ডিফেন্সে জয়েন করতে চাই। ওকে। তারপরে বলো আবিদ। তোমরা তো আমাকে তোমাদের পারফরমেন্স দেখে আমার থেকে খুবই ভালো লাগতেছে,
যে সবাই একটা একটা করে দেখে পয়েন্ট দিচ্ছে এবং কারোরটার সাথে কারো মিল নাই। ভেরি গুড। দেখে আবিদ বলো একটা। স্যার বিশ্ব দরবারে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ থাকে। ভেরি গুড। তারপরে বলো হচ্ছে নাজমুল। It is challenging career. চ্যালেঞ্জিং ক্যারিয়ার, ওকে ভেরি গুড। তারপরে বলো হচ্ছে তাজরিয়ান। রেসপেক্ট। রেসপেক্ট ওকে, রেসপেক্ট কভার হয় নাই, ঠিক আছে রেসপেক্ট। তারপরে বলো হচ্ছে শিহাব। স্যার অ্যাকচুয়ালি আমি কি যে ফোর্সের জন্য ডেডিকেটেড ওইটা সম্পর্কে বলবো নাকি হোল ডিফেন্স সম্পর্কে? লাগে ডিফেন্স সম্পর্কে বলো। স্যার ডিফেন্স সম্পর্কে যদি বলি, স্যার আমি ছোটবেলা থেকে দেখতাম যে বিভিন্ন নেভি অফিসার, এয়ারফোর্স অফিসাররা ব্যারেট পরতো মাথায়, যে তারা ক্যাপটা পরতো, স্যার ওইটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে আর কি, যে সুন্দর লাগতো আমার কাছে ড্রেসটা, তাদের ইউনিফর্মটা, স্যার ওইটা দেখে আমি মোটিভেটেড। ওকে ভেরি গুড। তারপরে তুষি বলো। স্যার আমার তো স্যার একজন বলে ফেলছে এখন, এটা কোনো কথা হইলো? আমি বলতাম স্যার আমার ডিফেন্সের পোশাকটা খুব ভালো লাগে, অনেক ভালো লাগে। আচ্ছা সমস্যা বলো দেখে আরেকটা ফাইন্ড আউট করো। আরেকটা হচ্ছে যে ওদের জুতাগুলো খুব ভালো লাগে। জুতাগুলা খুব ভালো লাগে, আচ্ছা। স্যার ওই যে আওয়াজ হয় একটা টাক টাক টাক। মিশফাক বলো। মিশফাক। ওকে মিশফাক মেবি ডিসকানেক্টেড হয়ে গেছে। এরপরে ঐশী বলো। ডিফেন্সে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে যে আমাকে এমন একটা এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে এডুকেশন দিচ্ছে যেটাতে আমি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি দুইভাবে অপরচুনিটিস পাচ্ছি, সেজন্য। ওকে ঠিক আছে। সো তার মানে হচ্ছে কি এখন আমরা দেখলাম যে দেখো তোমরা এখন কিন্তু নিজেরা আলাপ করতে গিয়ে কিন্তু অনেকগুলো পয়েন্ট বের করে ফেলছো যে কি কি তোমাদের মোটিভেশন হতে পারে ডিফেন্সে জয়েন করার জন্য। সো এখন এগুলো হচ্ছে যে একদম জেনারেল কিছু মানে মোটিভেশনাল পয়েন্ট, ঠিক আছে। জেনারেল মোটিভেশনাল পয়েন্ট বলতে কি এই তোমরা এখন পর্যন্ত যে পয়েন্টগুলো বলেছো এই পয়েন্টগুলো কিন্তু আর্মি, নেভি, এয়ারফোর্স তিনটা ফোর্সের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। সো ভাইভাতে তুমি যখন এই পয়েন্টগুলো বলবা তোমাদেরকে এটা হচ্ছে কি একটা টেকনিক শিখাচ্ছে, এটা কোনো রুলস না, এটা হচ্ছে একটা টেকনিক, ঠিক আছে। এই টেকনিকটা কি, তোমাকে যখন জিজ্ঞেস করা হবে ফার্স্টে যে ওয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন ইন বাংলাদেশ এয়ারফোর্স, অথবা তুমি ধরো আর্মিতে পরীক্ষা দিচ্ছ, তো তোমাকে জিজ্ঞেস করলো ওয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন ইন বাংলাদেশ আর্মি। এটা যখন জিজ্ঞেস করলো এট ফার্স্ট একটা বেসিক পয়েন্ট বলবা। মানে বেসিক পয়েন্ট মানে কি, মানে যেগুলো হচ্ছে তিন বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য, বেসিক গুলো বলবা যেটা তিন বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। যেমন ধরো যে এই যে তোমরা যে আর্লি এস্টাবলিশমেন্ট বলতেছো, রেসপেক্টের কথা বলতেছো, অনার, প্রাইড, ডিগনিটির কথা বলতেছো, তারপরে হচ্ছে গিয়ে ইউনিফর্মের কথা বলতেছো, ঠিক আছে, তারপরে দেশকে প্রতিনিধিত্ব করার কথা বলতেছো। এই মোটিভেশন যেগুলোর কথা বলতেছো এগুলো কিন্তু ইন এন এভারেজ তোমার প্রত্যেকটা ফোর্সেই আছে। সো এটা হচ্ছে টেকনিক, ইটস নট আ রুল। তুমি ফার্স্টে ইন এন এভারেজ সবগুলোর কথাই মানে সবগুলোর জন্য প্রযোজ্য যেটা সেইগুলো বলবা। সো যখন তুমি এই জিনিসটা অ্যান্সার দিবা তখন তোমার বোর্ডে যে অফিসার থাকবে সে ডেফিনেটলি তোমাকে পেঁচাইতে চাইবে। কথাটা বুঝো, একটু ভালো মতো বুঝার চেষ্টা করো। তুমি তোমার লাইনে তোমার টার্গেট থাকবে হচ্ছে তুমি ভাইভা বোর্ডের অফিসারকে তুমি যে লাইনে অ্যান্সার গুলা দিতে পারবা ওই লাইনের মধ্যে তার কোয়েশ্চেন গুলাকে নিয়ে আসা। সো তুমি ফার্স্টে অ্যান্সারটা দিবা হচ্ছে গিয়ে একদম গড়পড়তা এভারেজ সবার জন্য যেটা প্রযোজ্য সেটা। সো লেটস সে তুমি আর্মিতে এখন পরীক্ষা দিচ্ছ, ডেফিনেটলি আর্মির ওই অফিসার, কন্ডাক্টিং অফিসার তখন তোমাকে জিজ্ঞেস করবে বা তখন তোমাকে বলবে যে ঠিক আছে তুমি আর্লি এস্টাবলিশমেন্টের কথা বলতেছো, তো আর্লি এস্টাবলিশমেন্ট তো ভাই তুমি নেভিতে গেলেও পাচ্ছ, এয়ারফোর্সে গেলেও পাচ্ছ, সো ওয়াই আর্মি, টেল মি। সো এখানে একটা বড় জিনিস হচ্ছে ভাইভা বোর্ডের যে অফিসারটা প্রেজেন্ট আছে, ইউ নিড টু গিভ হিম দ্য স্যাটিসফ্যাকশন অফ কোয়েশ্চেনিং ইউ, ঠিক আছে। ওই মানুষটা তোমাকে যত কোয়েশ্চেন করবে এবং তুমি যত তাকে কোয়েশ্চেনের অ্যান্সার দিবা সে কিন্তু তোমার প্রতি স্যাটিসফাইড হবে। সো তাকেও কিন্তু কোয়েশ্চেন করার স্যাটিসফ্যাকশনটা তোমার দিতে হবে, ঠিক আছে।
সে তোমাকে কোয়েশ্চেন করে মজা পাইতে হবে, তারপরে সে তোমার অ্যান্সার শুনে মজা পাবে। বাট সে যদি তোমাকে কোয়েশ্চেন করে মজা না পায়, সে তো তোমাকে 2 মিনিটের মধ্যে বলবে যে আচ্ছা ঠিক আছে চলে যাও। তো তার মানে হচ্ছে কি, আলটিমেটলি তুমি তাকে কি করতে পারতেছো না, তাকে তুমি কনভিন্স করতে পারতেছো না। সো এই কারণে তুমি ফার্স্ট অ্যান্সারটা দিবা হচ্ছে কি যেটা কারেক্ট অ্যান্সার, কিন্তু তুমি একদম বুলে হিট করবা না, ঠিক আছে? সো ডেফিনেটলি তুমি যখন এই অ্যান্সারটা দিবা, তোমাকে নেক্সট কোয়েশ্চেন তোমাকে করা হবে যে তাইলে ভাই তুমি আর্মি, তুমি বলছো আর্লি এস্টাবলিশমেন্টের কথা, তো তাহলে তো ভাই আর্লি এস্টাবলিশমেন্ট নেভিতেও আছে, এয়ারফোর্সেও আছে, তুমি আর্মিতে কেন আসতে চাও? দেন ইউ কাম ডিরেক্টলি টু দ্য পয়েন্ট অফ আর্মি, অথবা দেন ইউ কাম ডিরেক্টলি টু দ্য পয়েন্ট অফ নেভি, অথবা এয়ারফোর্সের ক্যান্ডিডেট তো এখানে এখন আর কেউ নাই, সো আর এয়ারফোর্সেরটা তো এখন আর যাচ্ছি না, ঠিক আছে? তাইলে এখন আসা হচ্ছে যে স্পেসিফিক্যালি, যেহেতু এখানে সব ক্যান্ডিডেট হচ্ছে আপকামিং আর্মি আর নেভির, সো স্পেসিফিক্যালি তখন তুমি এক্সপ্লেন করবা যে আর্মিতে যাওয়ার জন্য মোটিভেশনাল পয়েন্ট কি আছে, নেভিতে যাওয়ার জন্য মোটিভেশনাল পয়েন্ট কি আছে। এবার দেখে আমাকে ডেডিকেটেডলি শুধু আর্মিরটা বলো, দেখে কে বলবা? আর্মি ক্যান্ডিডেট কে আছে? ইজাজ বলো। হুম, ইজাজ বলো দেখে। ইজাজ নাই, ইজাজ কি ডিসকানেক্টেড হয়ে গেছে? সরি স্যার, মাইক মিউট ছিল। হ্যাঁ বলো। স্যার আমি প্রথমে যেটা বলেছি যে মানে মিলিটারি প্রফেশন, মানে মিলিটারিতে জয়েন করা, এটা হচ্ছে সুপ্রিম ফর্ম অফ প্যাট্রিয়টিজম। তো আমরা এই করোনা সিচুয়েশনটা দেখতে পারি যে আর্মি মেইনলি যেটা করছে এই টাইমটায়, তারা সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করছে, তারা লকডাউন মেনটেন করছে, তারা সামাজিক দূরত্ব মেনটেন করছে, তারা সবকিছুই মানে মোটামুটি করছে। তো এই দিক থেকে দেখা যাচ্ছে এই দিকটা আমাকে বেশি মোটিভেট করেছে আর্মির জন্য। তো নেভিও তো সেম কাজটা করতেছে স্যার। তুমি আর্মিটা দেখতেছো, আর্মি ল্যান্ডে করতেছে, নেভি উপকূলীয় অঞ্চলে করছে, যেমন লেটসে ভোলা, বরিশাল, তোমার এই যে চরকুকরি মুকরি, কালীগঞ্জ, হিজলা, পটুয়াখালী, বরগুনা, এইসব জায়গায় তো আর্মি নেই, এইসব জায়গায় তো নেভি করতেছে। স্যার এসব স্যার আই লাইক দেয়ার ড্রেস কোড। ওকে, ড্রেস কোড। আর্মির ক্ষেত্রে তুমি ড্রেস কোডটা বলতে পারো যে আর্মির লেটসে হয়তো বা আর্মির যে কমব্যাট ড্রেস সেটা তোমার ভাল লাগে, রাইট? স্যার আর্মির প্রতি শ্রদ্ধা এবং বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করার সুযোগ বেশি থাকে কম্পারেটিভলি, মানে তুমি কম্পারিজন, ওকে দ্যাট ক্যান বি অ্যান অপশন। আর স্যার আমি কি ট্রাই করব? হ্যাঁ ট্রাই করো। Army is my dream. There is no specific reason to join army, not other force. If I got a chance to join any of them, I will accept it with my heart because it will be an honor and pride for me to serve in the three forces. Three forces is equally respectable, but specifically, I love army for some reasons. First of all, my grandpa wants to see me as a army officer. Secondly, I like that black green dresses. জি স্যার এটুকুই। ওকে ঠিক আছে, যেটা বলেছো ওইটা মানে প্রথম দিকে একটু শুনতে অড লাগলেও মানে তুমি জিনিসটা গুছাই আনতে পারছো, নো প্রবলেম। তারপরে আর কেউ? স্যার বুটের সাউন্ড। সাউন্ড বেশি হচ্ছে স্যার বুটের সাউন্ড, আর্মির বুট। ও বুটের সাউন্ড, বুটের সাউন্ড তো নেভিরও আছে, এয়ারফোর্সেরও আছে, সবাই বুট পরে। একটা রিজন পুট করা যাবে যে ওইটা যে ড্রেস কোডটা ভালো লাগে? হ্যাঁ পারবা। আর স্যার আমি যেরকম বলেছিলাম যে ওই মুভি দেখে মানে আর্মি রিলেটেড, যেমন বিহাইন্ড এনিমি লাইন্স, ওটা বলা যাবে? ডেফিনেটলি বলা যাবে, ডেফিনেটলি বলা যাবে। তারপরে আর কি? স্যার আমিও মানে ড্রেস কোডটা দেখে আমি ইন্সপায়ার হয়েছিলাম ফ্রম মাই চাইল্ডহুড। আচ্ছা তারপরে এমন কোনো কিছু কি আছে আর্মিতে যে যে জিনিসটা হয়তো বা অন্য ফোর্স গুলোতে নাই? আর্মিতে এমন কোন স্যার ম্যান টু ম্যান ইন্টারঅ্যাকশন। হুম
কি স্যার বেশি স্যার আর্মি বেশি সরাসরি মানুষের সাথে বেশি মানে ইন্টারেকশনে আসে, যেটা অন্যান্য বাহিনী আসা হয় না সচরাচর। এটা এটা ঠিক না, কারণ হচ্ছে যে আর আর্মিকে তোমরা দেখো হচ্ছে কারণ তোমরা ধরো ল্যান্ডে আসো দেখে, যেমন যেসব এলাকায় আর্মি নাই, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু আর্মি নাই, ওইসব জায়গায় কিন্তু নেভি হচ্ছে ডিরেক্টলি ওদের সাথে ডিল করতেছে। সো ওইটা কমপ্লিটলি হয়তো বা রাইট অ্যান্সার হবে না, বাট হ্যাঁ এই অ্যান্সারটা দিলে হয়তো বা মানে ভাইবা বোর্ডে হয়তো বা এটা দিয়ে পার পাবা, বাট এটা কিন্তু একদম 100% কারেক্ট অ্যান্সার না। ঠিক আছে, আর কোনো কিছু আর্মির এমন কোনো একটা কিছু আছে যেটা অন্য দুই বাহিনীর নাই? স্যার ট্যাঙ্ক, আর্টিলারি ওগুলো বললে হবে? ভেরি গুড, এক্স্যাক্টলি দ্যাট অ্যান্সার আই ওয়াজ লুকিং ফর। ঠিক আছে, এই ট্যাঙ্ক ট্যাঙ্ক এবং আর্টিলারি রিলেটেড যে ফ্যাসিলিটি গুলো, ট্যাঙ্কটা হচ্ছে কোথাও নাই, নেভি এবং এয়ারফোর্সে নাই। ট্যাঙ্ক হচ্ছে গিয়ে একমাত্র ইউনিক জিনিস আর্মির, যেই মেশিনারিজটা বা যেই অ্যাসেটটা নেভি এবং এয়ারফোর্সের নাই। ঠিক আছে, সো ডেফিনেটলি তোমরা হচ্ছে গিয়ে এই ট্যাঙ্ক রিলেটেড কথা বলতে পারবা যে স্যার আমি বিভিন্ন মুভিতে ট্যাঙ্ক চলতে দেখছি। ঠিক আছে, এই ট্যাঙ্ক এটা দেখে হচ্ছে কি আমার মধ্যে একটা মোটিভেশন জন্মাইছে, ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছা হইতো যে এরকম বিভিন্ন রকম ট্যাঙ্ক চালাবো বা ট্যাঙ্ক চালানো শিখবো। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমাকে অনেক ইন্সপায়ার করছে। তো পরে আমি যখন বিভিন্ন ফোর্স সম্পর্কে জানা শুরু করলাম, আমি দেখলাম ট্যাঙ্কটা শুধুমাত্র আর্মিতেই অ্যাভেলেবেল আছে, এটা নেভি অথবা এয়ারফোর্সে অ্যাভেলেবেল নেই। ঠিক আছে, দ্যাটস ওয়াই স্যার আই ওয়ান্ট টু জয়েন বাংলাদেশ আর্মি। বুঝা গেছে সবাই? জি স্যার। জি স্যার। ওকে, তাইলে তোমাদেরকে বেশ কিছু পয়েন্ট আর্মির জন্য স্পেসিফিক বেশ কিছু পয়েন্ট বলা হলো, যে একটা হচ্ছে এই ট্যাঙ্ক রিলেটেড ইস্যু, তারপরে হচ্ছে গিয়ে তোমরা মানে ওই একটা পয়েন্ট যেটা বলছো যেটা মোস্টলি কারেক্ট কিন্তু একদম 100% না, সেটা হচ্ছে মানে অন্যান্য বাহিনীর তুলনায় আর্মি হচ্ছে জনগণের সাথে একটু বেশি ইন্টারাকশনে থাকে। সো তুমি একদম স্পেসিফিক্যালি এটা বলিও না যে আর্মি শুধুমাত্র জনগণের সাথে ইন্টারাকশনে থাকে, বাট তুমি এটা বলিও যে দেশ সেবাটা অন্যান্য ফোর্সের চাইতে আর্মিতে একটু বেশি করার সুযোগ থাকে। ঠিক আছে, কারণ আর্মিরা কম্পারেটিভলি নেভি এবং এয়ার ফোর্সের তুলনায় জনগণের সাথে বেশি ইন্টারাকশনে থাকে। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যে বিদেশের মাটিতে দেশকে রিপ্রেজেন্ট করার জন্য নেভি এবং এয়ারফোর্সের চাইতে আর্মির অপরচুনিটি বেশি, এটা আরেকটা পয়েন্ট। আর লাস্ট পয়েন্টটা হচ্ছে যে ব্ল্যাক এন্ড গ্রিন ড্রেসের কথা তোমরা বলছো। ঠিক আছে, সো আর্মির যে কমব্যাট ড্রেসের কথা তোমরা বলছো, দ্যাট ক্যান বি অ্যানাদার পয়েন্ট। ঠিক আছে, সো এই এই পয়েন্টগুলো একটু মাথায় রাখবা সবাই আর্মির জন্য ডেডিকেটেডলি। ঠিক আছে, এবার আসো হচ্ছে নেভি। স্যার একটা অড কোশ্চেন আছে। বলো। আচ্ছা স্যার, এই তিন বাহিনীর ভিতরে মানে যে বেতন ভাতা সুযোগ সুবিধা এর ভিতরে কোনো ডিফারেন্স আছে নাকি তিন বাহিনীতেই এক র্যাঙ্ক এবং ই অনুযায়ী, র্যাঙ্ক অনুসারে, সার্ভিস অনুযায়ী, র্যাঙ্ক এবং সার্ভিস অনুযায়ী হ্যাঁ মানে তিন বাহিনীতে কি একই মানে সুযোগ সুবিধা নাকি স্যার কিছু তারতম্য আছে? না, বেতনটা সবার সেম। বেতন বলতে কি তোমার যে বেসিক যে স্যালারি, ঠিক আছে, সেই সাথে যে মানে অ্যালাওয়েন্স গুলো এগুলো সব সেম। এখন তোমার বাহিনী টু বাহিনী মনে করো যে তুমি যখন চান্স পাবা তখন দেখবা যে তোমার পোস্টিং এর উপর ভিত্তি করে কিছু অ্যালাওয়েন্স থাকে। পোস্টিং এর উপর ভিত্তি করে অ্যালাওয়েন্স গুলো কিরকম, যেমন ধরো যাই মানে নেভিতে কিছু এক্সট্রা নেভির যারা অফিসার থাকে দেখা যায় যে মানে অফিসারদের জন্য এটাকে বলা হয় ফ্রেশ আইটেম, মানে মাংস আইটেম গুলো ইস্যু হয় না আর্মি আর এয়ারফোর্সে, বাট নেভিতে হচ্ছে গিয়ে অফিসারদের পোস্টিং জাহাজে হয়, তো জাহাজের অফিসারদের জন্য কিন্তু মাংস ইস্যু হয়, তারপরে ইস্যু হয় নেভিতে। তারপরে হচ্ছে যে আমি জানি না এটা তো নেভি পোস্টিং হয় তাদের জন্য হচ্ছে যে সিগারেট ইস্যু হয়। ঠিক আছে, তো দেখা যায় যে এই ওভারঅল এই ইস্যুগুলোর উপর বেস করে তোমার ইউজুয়ালি দেখা যায় যে প্রায় অন্যান্য বাহিনীর চাইতে প্রায় 5 থেকে 6 হাজার টাকার 5 থেকে 6 হাজার না, একটু বেশি হয়, প্রায় 7 থেকে 8 হাজার টাকার মানে এক্সট্রা জিনিস ইস্যু হয় নেভি অফিসারদের জন্য। আবার নেভিতে যেসব অফিসারের শিপে পোস্টিং হয় তাদের হচ্ছে গিয়ে সি অ্যালাওয়েন্স আছে, যাদের সাবমেরিনে পোস্টিং হয় তাদের জন্য ফ্লাইং অ্যালাওয়েন্স আছে, এই যে সাবমেরিন অ্যালাওয়েন্স আছে। আবার নেভি অফিসারদের মধ্যে যাদের হচ্ছে যে
কাপ্তাই তারপর হচ্ছে তোমার যে কোনো হিলি এরিয়ায় পোস্টিং হয় তাদের জন্য হচ্ছে হিল অ্যালাওয়েন্স আছে, ঠিক আছে। আবার এই যে আর্মির ওদের জন্য হচ্ছে গিয়ে যে কোনো রকমের যদি চর অঞ্চলে যদি পোস্টিং হয় তখন ওদের জন্য আলাদা একটা ডেইলি অ্যালাওয়েন্স আছে, ঠিক আছে। সো এরকম করে দেখা যায় যে তোমার পোস্টিং বা তোমার সার্ভিসের উপরে যদি তুমি এক্সট্রা কোনো সার্ভিস প্রোভাইড করো তখন সেগুলোর উপর বেস করে হচ্ছে অ্যালাওয়েন্স গুলো একটু ভ্যারি করে, ঠিক আছে। বাট তোমার বেসিক এবং বেসিকটা একই থাকে। বেসিকটা র্যাঙ্ক এবং তোমার মানে প্রত্যেকটা র্যাঙ্কের ইকুইভ্যালেন্ট র্যাঙ্কে সব জায়গাতে স্যালারি এবং যে নর্মাল ফ্যাসিলিটিস মানে তুমি কখন বাসা পাবা বা তুমি মানে কোন সময় হচ্ছে গিয়ে ওইটাকে কি বলে বিয়ে করতে পারবা, বিয়ে করলে আবার হচ্ছে যে রেশনটা বেড়ে যায়, ঠিক আছে। ওই নিয়মগুলো সব জায়গায় সেম, ঠিক আছে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে। সোফার এই পার্টটুকু নিয়ে আর কোনো আচ্ছা নেভিতে ছিলাম আমরা। এবার বলো নেভির জন্য ডেডিকেটেড মোটিভেশনাল কে কি বলবা? নেভি ক্যান্ডিডেটটা বলো দেখি। স্যার বলবো? হ্যাঁ বলো। স্যার নেভিতে একমাত্র ডেডিকেশন, কারণ স্যার বাংলাদেশের মধ্যে নেভি এমন একটা ফোর্স যারা হচ্ছে 4 ডাইমেনশনাল পাওয়ার নিয়ে থাকে। তারা ল্যান্ডে, তারপরে সাগরে, পানিতে, তারপর পানির নিচে এবং আকাশে তাদের চারদিক দিয়ে হচ্ছে স্যার তাদের শক্তি আছে। বাট আমরা যদি এয়ারফোর্স বা আর্মিতে দেখি তারা হচ্ছে হয় আকাশ এবং ল্যান্ডে থাকে, কিন্তু 3rd ডাইমেনশনাল বা 2nd ডাইমেনশনাল থাকে, কিন্তু নেভি স্যার একমাত্র 4 ডাইমেনশনাল পাওয়ার থাকে তাদের। ওকে, আর কারো কোনো পয়েন্ট? Sir, I love to visit sea. বুঝ নেই। লাভ সি। জি স্যার। আচ্ছা তারপরে মানে স্যার আমার একটা পয়েন্ট আছে, আমি একটু 2 মিনিট পরে দিই, আজান চলছে তো। ঠিক আছে, তাহলে অন্য কেউ বলো। অন্য কারো কোনো পয়েন্ট নেভি নিয়ে? স্যার ব্যাটলশিপ মুভি হতে পারে। ওকে, ব্যাটলশিপ মুভি। আর নেভি ক্যান্ডিডেট আর কে আছে? আবিদা বলো দেখে, নেভিতে জয়েন মোটিভেশন। আবিদা নাই। নেভি ক্যান্ডিডেট আর কে আছে? রিয়াজ স্যার বলো। স্যার নেভি সবচেয়ে যেটা আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে স্যার নেভি ড্রেসার। ভেরি গুড। নেভির হচ্ছে গিয়ে দুইটা ইউনিক জিনিস আছে, ঠিক আছে। একটা হচ্ছে শিহাব যেটা বলছে যে নেভি ইজ দ্য অনলি 4 ডাইমেনশনাল ফোর্স। 4 ডাইমেনশনাল ফোর্স বলতে কি বোঝাচ্ছে? 4 ডাইমেনশনাল ফোর্স বলতে বোঝাচ্ছে যে বাংলাদেশে যে ল্যান্ড, ওয়াটার, এয়ার অ্যান্ড আন্ডার ওয়াটার, এই চারটা হচ্ছে 4 ডাইমেনশনাল ফোর্স। একমাত্র নেভি হচ্ছে সেই ফোর্স যেই ফোর্সের হচ্ছে 4টা ডাইমেনশনে অ্যাসেট আছে, ঠিক আছে। ল্যান্ডে হচ্ছে সোয়ার্ডস আছে এবং নর্মাল ল্যান্ড ফোর্স আছে। তোমার ওয়াটারের জন্য হচ্ছে গিয়ে কি আছে? ওয়াটারের জন্য হচ্ছে গিয়ে শিপ আছে, বিভিন্ন রকমের স্পিড বোট আছে, বিভিন্ন রকমের লাইক স্টাবলিশ এই যে সার্ভে ভেসেল আছে স্যার। সার্ভে ভেসেল আছে, তারপরে করভেট আছে, ফ্রিগেট আছে, ঠিক আছে। সো এই ধরনের ওয়াটারের অ্যাসেট আছে। আন্ডার ওয়াটারের সাবমেরিন আছে এবং এয়ারের মধ্যে আমাদের নেভির কি আছে? এয়ারক্রাফট আছে, ঠিক আছে। মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট আছে। এয়ারক্রাফট আছে, ঠিক আছে। সো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে নেভির একটা অনেক ইউনিক পার্ট, যে নেভি হচ্ছে অন্য দুইটা ফোর্সের থেকে ডিফারেন্ট বিকজ অফ সাবমেরিন, ঠিক আছে। আরেকটা পার্ট হচ্ছে গিয়ে নেভির ড্রেসটা তোমরা এভাবে প্রেজেন্ট করতে পারো যে স্যার নেভির সাদা ড্রেসটা আমার কাছে খুব ভালো লাগে, বিকজ সাদা ড্রেসটা হচ্ছে গিয়ে একটা খুব শান্তিপূর্ণ মনে হয়। সো একটা খুব জেন্টেল অ্যাপিয়ারেন্স দেয়। তারপরে বলবা যে স্যার তোমরা যখন নেভিতে ভাইবা দিতে যাবা তখন বলবা যে স্যার আমার বাবা মা বলে যে নেভির মানুষগুলোকে দেখলে স্যার খুব ভদ্র মনে হয়, খুব শান্ত মনে হয়।
এবং তাদেরকে খুব সোবার মনে হয়। এই কারণে স্যার আমার ফাদার মাদার খুব বেশি ইন্টারেস্টেড যাতে আমি নেভিতে জয়েন করি। ঠিক আছে, এইভাবে করে সুন্দর করে তোমরা গুছিয়ে এরকম একটা হালকা করে এগুলাকে বলা হচ্ছে কি জানো, এগুলাকে বলা হচ্ছে যে অয়েলিং করা, হালকা করে অয়েলিং করতে পারো ভাইভা বোর্ডের অফিসারকে। ঠিক আছে, সো এখন মোটিভেশন পার্টটুকু পর্যন্ত কি তোমাদের ক্লিয়ার? স্যার নেভির স্যার আরেকটা পয়েন্ট আছে স্যার, বলো। মানে স্যার আমার আমার কাছে কাছে মনে হয় একটা স্যার। পয়েন্ট আছে। স্যার, সেটা হচ্ছে স্যার ওই আমি স্যার অন্য কোনো ফোর্সে দেখি নাই যে স্যার তাদের ড্রেস পরে বিয়ে করতে যায়, বাট স্যার নেভি অফিসারদেরকে দেখছি স্যার যখন বিয়ের কোনো ফটোশুটে যায় তখন স্যার তাদের ড্রেসটা পরে তারা ফটোশুট করতে পারে স্যার। আচ্ছা, তো এখন তোমার যদি নেভিতে জয়েন করার মানে শয়নের স্বপনে একমাত্র উদ্দেশ্য যদি হয় বিয়ে, ঠিক আছে, তাইলে কি হইলো কিছু নাকি? না স্যার, বাট একটা পাওয়ার আছে তো স্যার, আমি একটা অফিসার যে আমি ড্রেস পরে যাচ্ছি স্যার। আমি স্যার আজিম স্যারের প্রোফাইলে দেখছিলাম স্যার, উনি স্যার প্রোফাইলের কভার ফটো থেকে শুরু করে বেশিরভাগ ফটোতে স্যার ওইরকম একটা ছবি দিয়ে রাখছে। হুম, না বেসিক্যালি তোমার আর্মিতেও এটা করে তো, আর্মি অফিসাররাও করে, আর্মি অফিসাররাও ইউনিফর্ম পরে বিয়ে করতে পারে, অথবা বিয়ের টাইমে ইউনিফর্ম পরে ফটোশুট করে। ঠিক আছে, স্যার আমার কাছে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে সমুদ্রটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের 90% বাণিজ্য হয় সমুদ্র পথে, এবং সমুদ্রের নিচে যে অ্যাসেট গুলো আছে সবগুলোর মোটামুটি নিরাপত্তা নিশ্চিত করছে বাংলাদেশ নৌবাহিনী। এই জন্য নৌবাহিনীর প্রতি আমি আগ্রহী। হ্যাঁ, দ্যাট ক্যান বি অলসো আ গুড পয়েন্ট, এটাও একটা ভালো পয়েন্ট হতে পারে। ভেরি গুড। ঠিক আছে, সো ফার মোটিভেশন পার্টটা ক্লিয়ার নাকি আমাকে একটু জানাও তো দেখি চ্যাটে। ওয়াই লিখলে হবে মোটিভেশন পার্টটা, তাহলে মোটিভেশন আমাদের 3 নাম্বার পয়েন্ট বা আরো 10 মার্ক স্যার আমার কাছে আরেকটা পয়েন্ট আছে। ওকে আরিয়ানা বলো। নেভির যে মূল মোটোটা শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, নেভির মানুষরা হচ্ছে পানির মতো শান্ত থাকে, আবার যখন সংগ্রাম হয় মানে কোনো আঘাত আসে তখন তারা লড়াই করতে পারে, এরকম একটা। ভেরি গুড, এটা তো একদম পিওর অয়েলিং, এটা তো হাফ অয়েলিংও না। মোটামুটি এই অয়েলিং দিতে পারলে আরিয়ানার আর কোনো টেনশন নাই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এই অয়েলিং দিতে পারলে কাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। ভেরি গুড। ঠিক আছে, ওকে, সো তাহলে 3 নাম্বার পয়েন্টটা আমাদের ক্লিয়ার। এবার আসি আমরা 4 নাম্বার পয়েন্টটা। 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে, সবাই 4 নাম্বার পয়েন্টটা লেখো। 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে জেনারেল নলেজ। 4 নাম্বার পয়েন্টটা লেখো জেনারেল নলেজ। জেনারেল নলেজ হচ্ছে 10 মার্ক। 4 নাম্বার পয়েন্টে লেখো জেনারেল নলেজ, যেটা তো হচ্ছে আরো 10 মার্ক। আচ্ছা, এবার তোমাদের আসতে পারে হচ্ছে গিয়ে জেনারেল নলেজ রিলেটেড কোয়েশ্চেন কি কি আসতে পারে তোমাদের ভাইভাতে। সো মোস্টলি তোমাদেরকে এখানে এমন না যে একদম খুব বেশি একটা জেনারেল নলেজ জিজ্ঞেস করবে যেগুলো হচ্ছে গিয়ে ইরিলিভেন্ট এবং একদম আকাশ থেকে নামবে, এই ধরনের কোনো জেনারেল নলেজ জিজ্ঞেস করবে এরকম না। আর্মির ক্ষেত্রে দেখা যাবে হচ্ছে গিয়ে মোস্টলি তোমার জেনারেল নলেজ গুলো, আর্মি বলো আর নেভি বলো, বোথ ওয়েতে জেনারেল নলেজের জন্য মোস্টলি তোমাদের যেই সব টপিকের প্রিপারেশন নিতে হবে সেগুলো হচ্ছে ফার্স্টলি ওয়েবসাইট, আর্মির ওয়েবসাইট, নেভির ওয়েবসাইট। এই ওয়েবসাইট গুলোতে বিভিন্ন রকম জিনিস লেখা আছে। ঠিক আছে, যে আর্মি চিফের নাম কি, তারপরে হচ্ছে কি আর্মির বেস গুলো কোথায় কোথায় আছে, তারপর হচ্ছে যে আর্মির বিভিন্ন রকম স্টাবলিশমেন্টের নাম। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে তোমার আর্মির যে সার্কুলারটা আছে সেই সার্কুলারটা তোমরা একটু দেখে যেতে পারো, কারণ সার্কুলারে হচ্ছে গিয়ে অনেক অনেক সময় অনেক ইনফরমেশন থাকে যে তুমি কি কি সুবিধা পাচ্ছ, তুমি কোথায় পড়াশোনা করতে পারবা। সো ওখান থেকে জিজ্ঞেস করতে পারে যে এমআইএসটি কি জিনিস, এমআইএসটি তে কি কি হয়। ঠিক আছে, তারপরে বাংলাদেশ আর্মির মোটো কি, বাংলাদেশ আর্মির কাজ কি কি। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে কোয়েশ্চেন করতে পারে যে আর্মির লাইফস্টাইল গুলো কিরকম, তারপরে হচ্ছে গিয়ে আর্মিতে গেলে কি কি বেনিফিট আছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমরা দেখবা যে যখন ওয়েবসাইট ঘাটবা, আর্মির ওয়েবসাইট বা নেভির ওয়েবসাইট ঘাটবা, ওখানে দেখবো উপরে অনেকগুলো ট্যাব আছে, অ্যাবাউট আর্মি, তারপরে হচ্ছে গিয়ে ক্যারিয়ার্স এন্ড জব, তারপরে ওখানের মধ্যে বিভিন্ন রকম র্যাঙ্ক গুলো আছে দেখবা। যে ওখানে যখন তোমরা ওয়েবসাইটটা ঘুরবা তখন ওখানে র্যাঙ্কস এন্ড ইনসিগনিয়া রিলেটেড বিভিন্ন পয়েন্ট পাবা, যে কোন র্যাঙ্কে কি কি আছে না আছে। ঠিক আছে, তারা কোন কোন র্যাঙ্কে ইউজুয়ালি কোথায় কোথায় পোস্টিং হয়,
এগুলো তোমরা ওয়েবসাইট গুলো দেখলে ইজিলি জেনে নিতে পারবা। সো ভাইবার জন্য ডেফিনেটলি একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডেফিনেটলি তোমরা ভাইবার জন্য ভাইবার আগে অবশ্যই এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা দেখে নিবা, আর্মি এবং নেভি। আর্মির পরীক্ষার আগে ডেফিনেটলি আর্মির ওয়েবসাইট, নেভির পরীক্ষার আগে ডেফিনেটলি নেভির ওয়েবসাইট, ঠিক আছে? তারপরে আর কিছু জিনিস জানতে হবে হচ্ছে তোমাদের রিলেভেন্ট র্যাঙ্ক গুলা, ঠিক আছে? রিলেভেন্ট র্যাঙ্ক গুলা যেমন তোমাকে হয়তো বা জিজ্ঞেস করতে পারে যে আর্মির মেজরের ইকুইভ্যালেন্ট নেভিতে র্যাঙ্ক কি, তারপরে হচ্ছে লেফটেন্যান্ট কমান্ডার, লেফটেন্যান্ট। সো এরকম কিছু কোয়েশ্চেন তোমাদেরকে র্যাঙ্ক রিলেটেড করতে পারে, র্যাঙ্ক রিলেটেড কিছু কোয়েশ্চেন করতে পারে, ঠিক আছে? এরপরে তোমরা ধরো যে যখন জিকেতে এছাড়া তোমাদের যে কোয়েশ্চেন আসবে সেগুলো হচ্ছে দেখা যাবে তোমাদের কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবে যে আমাদের বাংলাদেশের এই যে প্রেসিডেন্টের নাম কি, তারপর হচ্ছে গিয়ে আমাদের ডিফেন্স মিনিস্টার কে, দেখে কে বলতে পারবো আমাদের ডিফেন্স মিনিস্টার কে? স্যার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্যার এত ইজি প্রশ্ন হবে? এগুলো করতে পারে, এগুলো করতে পারে, ঠিক আছে? এগুলো এগুলো করতে পারে। যেমন প্রেসিডেন্টের নাম কি, কে বলতে পারবা? রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। স্যার অ্যাডভোকেট আব্দুল হামিদ। এই তো ভুল তো করে ফেলছো, ইজি কোয়েশ্চেন, ঠিক আছে? স্যার এয়ারফোর্সে করছিল স্যার, এটা নিয়ে অনেক প্যারা খাইছি। হ্যাঁ, এই যে অ্যাডভোকেটটা মাস্ট বলতে হবে প্রেসিডেন্টের সময়, ঠিক আছে? অ্যাডভোকেট না বললে কট। সো কোয়েশ্চেন কিন্তু সহজ, মানে মনে করছো তুমি যদি জাস্ট বলো যে আব্দুল হামিদ, ঠিক আছে, তাহলে কিন্তু ওইটা হবে না। আর ওইটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডভোকেট না, ওইটা হচ্ছে ব্যারিস্টার, ঠিক আছে? ওইটা কিন্তু অ্যাডভোকেট না, ওইটা হচ্ছে ব্যারিস্টার। সো এই জিনিসটা তোমাদের ওখানের মধ্যে বলতে হবে জিকে রিলেটেড কোয়েশ্চেনে। তারপরে টুকিটাকি কিছু কোয়েশ্চেন আসতে পারে যে মুক্তিযুদ্ধ রিলেটেড, তোমাদের বীরশ্রেষ্ঠ কয়জন, বীরুত্তম কয়জন, এগুলো তোমরা নর্মাল জিকে ক্লাসের মধ্যে পড়ছো। তারপরে হচ্ছে গিয়ে তোমাদের কিছু কোয়েশ্চেন আসতে পারে মুক্তিযুদ্ধ রিলেটেড, বিভিন্ন ফিল্ম সংক্রান্ত কোয়েশ্চেন আসতে পারে, কয়টা সেক্টর ছিল এগুলো আসতে পারে। আর্মির ভাইভাতে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে আর্মিতে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে কোন জায়গায়, মানে ব্যাটালিয়নে কতজন আছে, প্লাটুনে কয়জন থাকে, এই কোয়েশ্চেন গুলো আসতে পারে। সো এটা আমি তোমাদেরকে জাস্ট একটা ছবি দিয়ে দিব, ঠিক আছে? ওই ছবিটা দেখে তোমরা জাস্ট নোট করে ফেললে বুঝে ফেলবা যে ওখানের মধ্যে কত লিখতে হবে, এটা নিয়ে টেনশন করতে হবে না। সো জিকে তে এরকম নর্মাল টাইপের কোয়েশ্চেন আছে, জিকে তে তোমাদেরকে দেখা যাবে যে একদম যে ইরিলেভেন্ট কোয়েশ্চেন আসবে এরকম কোনো কিছু না, ভাইবার জিকে তে নর্মাল কোয়েশ্চেন আসবে। সো জিকে পার্টটা নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, আর যদি কনফিউশন না থাকে আমাকে একটু ওয়াই লিখে দাও। স্যার এয়ারফোর্সের ভাইভাতে যেরকম ট্রান্সলেশন জিজ্ঞেস করে কতগুলো, ওগুলা কি আর্মিটাতে করবে? এই তো আসতেছি, তো আমি আসতেছি। এটা তো মাত্র 4 নম্বরে গেলাম, 4 নাম্বার হচ্ছে জিকে, এর পরের পয়েন্টটাই হচ্ছে সেটা, তুমি যে কোয়েশ্চেনটা করছো, ঠিক আছে? সো 4 নাম্বারটা ক্লিয়ার হয়েছে তো সবার? ওকে, সো ওয়াই দেখতেছি তো। ওকে ওকে, সো 4 নম্বরের পর আসো হচ্ছে 5 নাম্বার পয়েন্টটা, 5 নাম্বার পয়েন্টটা। সো 5 নাম্বার পয়েন্টে আসবে হচ্ছে ভার্বাল টেস্ট, 5 নাম্বার পয়েন্টে আসবে ভার্বাল টেস্ট, এটা তো হচ্ছে 10 মার্ক। 5 নাম্বারে হচ্ছে ভার্বাল টেস্ট, এটা তো হচ্ছে 10 মার্ক। ভার্বাল টেস্টটা কি? আসতেছে, আগে সবাই লিখো, আগে খাতায় নোট করো, ভার্বাল টেস্ট 10 মার্ক। সবাই নোট করো, ভার্বাল টেস্ট 10 মার্ক। আচ্ছা, এবার আসো হচ্ছে ভার্বাল টেস্টে কি আসবে। ভার্বাল টেস্টে তোমাকে হচ্ছে দেখা যাবে বিভিন্ন রকম ট্রান্সলেশন, ন্যারেশন, তারপরে ইংলিশ রিলেটেড বিভিন্ন কোয়েশ্চেন, সিনোনিম, অ্যান্টোনিম, ঠিক আছে, পার্টস অফ স্পিচ, আর্টিকেল, এই রিলেটেড কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে পারে ভার্বালি, ঠিক আছে? এইগুলো হচ্ছে একটা জিনিস। তারপরে দ্বিতীয় জিনিস হচ্ছে তোমার বিভিন্ন রকমের পছন্দের জিনিস নিয়ে তোমাকে 2-1 মিনিট বলতে পারে, তোমাকে বলার জন্য বলতে পারে ওখানে, ঠিক আছে? যে কিরকম, যে ঠিক আছে তুমি হয়তোবা সেলফ ইন্ট্রোডাকশনের সময় বলছো যে তুমি ক্রিকেট খেলতে খুব পছন্দ করো, ঠিক আছে? সো তোমাকে এখন জিজ্ঞেস করতে পারে ওকে তুমি দেখি ক্রিকেট খেলা সম্পর্কে আমাকে দেখি কিছু বলো, এরকম কোয়েশ্চেন করতে পারে। এইগুলোর মাধ্যমে একটা জিনিস মাথায় রাখবা, তোমার জেনারেল মানে
ইনফরমেশন গুলো চাইতেও মেইনলি দেখতে চাই যে তোমার স্মার্টনেস লেভেলটা কিরকম, তুমি যে জিনিসটা জানো সেটা তুমি প্রেজেন্ট করতে পারছো কিনা, তুমি মানে কতক্ষণ পর্যন্ত টানা কথা বলতে পারছো, এবং কতটুকু তোমার ব্রিফিং এর প্যাটার্নটা কিরকম। ঠিক আছে, সো বেসিক্যালি এই ভার্বাল টেস্টের মাধ্যমে তোমাকে দেখা যাবে যে বিভিন্ন রকমের ইংলিশ রিলেটেড কোয়েশ্চেন, তোমাকে যে কোনো রকমের তোমার পছন্দের জিনিস বা তুমি সেলফ ইন্ট্রোডাকশনের সময় বর্ণনা করছো এই ধরনের কোন একটা জিনিস জিনিস সম্পর্কে তোমাকে কোয়েশ্চেন করবে। ঠিক আছে, তো এই জিনিসগুলোর জন্য একটু মেন্টালি প্রিপেয়ার থাকবা, যাতে এই জিনিসগুলো তোমরা অ্যান্সার দিতে পারো। এগুলো খুব বেশি কঠিন হবে ব্যাপারটা এরকম না, বাট এগুলোর মোটামুটি মানে তোমাদের যে 9-10 এর যে বেসিক ইংলিশ গ্রামারের পার্ট গুলো আছে সেই জিনিসগুলো থেকে কোয়েশ্চেন গুলো আসে ইউজুয়ালি। আর একদম দেখা যাবে যে সেলফ ইন্ট্রোডাকশনের সময় তুমি যেই পার্ট গুলো বা তুমি তোমার নিজের ব্যাপারে যে জিনিসগুলো বলতেছো ওখান থেকে রিলেভেন্ট কোনো জিনিস নিয়ে তোমাকে বলতে বলবে। মেইনলি তোমার যে ভার্বাল অ্যাপটিটিউডটা সেটা কিরকম সেটা তোমার কাছ থেকে জানতে চাইবে। সো ভার্বাল পার্টটা নিয়ে যদি কারো কোয়েশ্চেন থাকে আমাকে কোয়েশ্চেন করতে পারো, যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমাকে একটু ওয়াই লিখে দাও। ওকে, সো 5 নাম্বার পয়েন্টটা ক্লিয়ার। এরপরে 6 নাম্বার পয়েন্টটা আসো। 6 নাম্বার পয়েন্টটা হচ্ছে এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিস বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এটা তো হচ্ছে 10 মার্ক। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হচ্ছে 10 মার্ক। এখন আসো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে কি হয়। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের থেকে কিন্তু এটা এটা এন্টায়ারলি ডিপেন্ড করছে তোমার উপরে, যে তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কোনটার সাথে তোমার সম্পর্ক কিরকম। এখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মানে কিন্তু এই না যে শুধুমাত্র গান বা কবিতা আবৃত্তি, নট লাইক দ্যাট। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে কিন্তু আরো অনেক কিছু ঢুকতে পারে। যেমন ধরো তোমরা কেউ যদি রেড ক্রিসেন্ট করে থাকো, সেই রেড ক্রিসেন্ট তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হতে পারে। তুমি বিএনসিসি করলে বিএনসিসি হতে পারে। কেউ যদি কোনো এনজিওর সাথে বা কোনো ভলান্টিয়ার অর্গানাইজেশন যেমন দৃষ্টি, ভলান্টিয়ার ফর বাংলাদেশ এই ধরনের কোনো অর্গানাইজেশনের সাথে যদি ইনভলভ থাকো সেটাও তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হতে পারে। তুমি ধরো টিভিতে কোনো একটা অনুষ্ঠানের মধ্যে উপস্থাপনা করছো, বা তুমি কোনো একটা জায়গায় অ্যাঙ্করিং করো, বা তুমি কোনো প্রোগ্রামে নাচ গান করো, এই জিনিসগুলো তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হতে পারে। তুমি কবিতা আবৃত্তি করো, এটাও তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হতে পারে। তুমি খেলাধুলা করো, তুমি কোনো একটা ক্রিকেট টিমে আছো, এইগুলো তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হতে পারে। সো এই কোয়েশ্চেনগুলো বেসিক্যালি তোমার ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করে, এই কোয়েশ্চেনে ডিপেন্ড করবে। ইউজুয়ালি দেখা যায় তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তুমি যেটা বলবা তোমাকে ওই রিলেভেন্ট কিছু কোয়েশ্চেন করে জাস্ট বুঝতে চাইবে যে তুমি এটা কি আসলে এটা তোমার প্রতি তোমার ইন্টারেস্ট আছে, নাকি তুমি জাস্ট এমনি মানে তোমাকে একটু খুব ভালো হিসেবে প্রেজেন্ট করার জন্য তুমি এই কথাগুলো বলতেছো। সো যার যেটার প্রতি ইচ্ছা আছে সেই জিনিসগুলোর ব্যাপারে একটু জাস্ট জেনে যাবা। এবং ওখানে একটা জিনিস মাথায় রাখবা, আমরা কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেট দেখি যেমন মনে করো যে এই যে গান গাইতে বললে স্যার গান কেমনে গাইবো স্যার এরকম করা শুরু করে। ঠিক আছে, তো এই কাজগুলো করবা না ওখানের মধ্যে। তোমাকে যদি ওখানে গান গাইতে বলে একদম নর্মালি তুমি তোমার ফেভারিট যে কোনো একটা গান গাওয়া শুরু করবা। ঠিক আছে, ওখানের মধ্যে একটা জিনিস মাথায় রাখবা, তুমি গান গাইতে পারো নাকি, তুমি তোমার গানের ভয়েস সুন্দর নাকি, ঠিক আছে, গান গাওয়ার সময় তোমার সুর ঠিক থাকে নাকি, ঠিক আছে, তুমি লিরিক্স ঠিক থাকে নাকি, এটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাকে আর্মিতে নিবে না। ঠিক আছে, জাস্ট তোমার স্মার্টনেস এবং তোমার যে মেন্টাল আপটেকটা সেই জিনিসটা হচ্ছে এখানের মধ্যে দেখতে চাচ্ছে। ঠিক আছে, তো তুমি যদি ওই গান গাইতে বলার সাথে সাথে মানে ভনিতা করা শুরু করো তখন অটোমেটিকলি উনি ধরে নেবে যে তুমি ফলস ইনফরমেশন দিছো ফর্মের মধ্যে। ঠিক আছে, অথবা তুমি সেলফ ইন্ট্রোডাকশনের সময় যদি বলো যে তুমি গান গাইতে পারো বা কবিতা আবৃত্তি করতে পারো, ঠিক আছে, তখন ওনারা মনে করবে যে তুমি এগুলো ফলস ইনফরমেশন দিচ্ছ বা ফেক ইনফরমেশন দিচ্ছ। সো ওই ইমপ্রেশনটা কোনোভাবেই নেওয়া যাবে না, বা ওই ইমপ্রেশনটা কোনোভাবেই অফিসারের কাছে দেওয়া যাবে না। ঠিক আছে, সো যার যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, লেটস সে তুমি রেড ক্রিসেন্ট করো,
ঠিক আছে। সো রেড ক্রিসেন্ট হলে তুমি রেড ক্রিসেন্টের মাধ্যমে কি কি করছো, তোমার স্কুলের কোনো রেড ক্রিসেন্টের ইভেন্টে ছিল নাকি, কলেজের কোনো ইভেন্টে ছিল নাকি, রেড ক্রিসেন্টের কোনো ক্যাম্প করছিল নাকি, ঠিক আছে। বিএনসিসি করে থাকলে বিএনসিসির কোনো বুট ক্যাম্প করছো নাকি, বিএনসিসির কোনো ট্রেনিং করছো নাকি, ঠিক আছে। এই জিনিসগুলো সম্পর্কে তোমাকে কোয়েশ্চেন করতে পারে। তুমি যদি ডিবেট করে থাকো, তুমি কোনো ডিবেট কম্পিটিশনে গেছো নাকি, বা কোনো তোমার কাছে মানে তুমি কোনো ডিবেট কম্পিটিশনে কি থাকলো, ওই সময় কোন টপিকের উপর তোমার ডিবেট করতে হয়েছিল, ঠিক আছে। ওই সময় তোমার অপোজিশনে কারা কারা ছিল, ডিবেটে তুমি কি বলছিলা, তোমার পয়েন্ট অফ ভিউ কি ছিল, এই জিনিসগুলো নিয়ে তোমার সাথে গল্প করতে পারে, ঠিক আছে। সো এই কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর ব্যাপারে তোমরা জাস্ট যার যার যে এরিয়াতে এক্সপার্টিস আছে ওই এরিয়ার উপর সবাই প্রিপারেশন নিবা। সো এইটা নিয়ে যদি কারো কোনো কোয়েরি থাকে আমায় কোয়েশ্চেন করতে পারো, যদি কারো কোনো কোয়েরি না থাকে আমাকে আবার একটু চ্যাট বক্সে ওয়াই লিখে দাও। স্যার কারো যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস না থাকে তাহলে কি তার মার্ক কাটা যাবে? ডেফিনেটলি তোমার ব্যাপারে ইমপ্রেশন খারাপ হবে। ইমপ্রেশন খারাপ হবে এই কারণেই, বিকজ ইউজুয়ালি অফিসারদের মানে দেখা যায় যে কোনো না কোনো একটা মানে নর্মাল গদ বাঁধা পড়াশোনার কাজের বাদে একটু এক্সপেক্ট করা হয় যে অফিসার একটু মাল্টি ডাইমেনশনাল হবে, তারা মানে আউট অফ পড়াশোনা অন্য কোনো কিছুর সাথে ইনভলভ হবে, বা তারা মাল্টিটাস্কিং মানে তুমি কো কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে সম্পর্ক তোমার কানেকশন আছে, তার মানে হচ্ছে তুমি মাল্টিটাস্কিং করতে পারো। তুমি সারা জীবন শুধু পড়াশোনার মধ্যেই ছিল না, ঠিক আছে, তুমি পড়াশোনার পাশাপাশি আরো অনেক কিছু করতে পারো, এটা তোমার একটা কোয়ালিফিকেশন, ঠিক আছে। সো অফিসারদের ওখানে ইউজুয়ালি তারা একটু এক্সপেক্ট করে যে এই মানুষটাকে আমি নিব, সে শুধুমাত্র পড়াশোনার বাদেও তার বিভিন্ন রকম ইনভলভমেন্ট থাকবে। সো ডেফিনেটলি তোমার ব্যাপারে একটা খারাপ ইমপ্রেশন ক্রিয়েট হবে। স্যার মানে গান মাঝে মাঝে গাওয়া হয়, অতটাও ইয়ে না, এই সিঙ্গিং বলে কোনো প্রবলেম হবে নাকি পরে? না, কোনো প্রবলেম নেই। সিঙ্গিং বলে তোমাকে হার্ডলি বলতে পারে হচ্ছে ঠিক আছে তোমার কার গান সবচাইতে ভালো লাগে, তুমি যে কোনো একজনের নাম বলবা, তারপর তোমার জিজ্ঞেস করতে পারো ওকে তার তার কোন গানটা সবচেয়ে তোমার ভালো লাগে, তুমি তার ওই একটা গানের নাম বলো, ঠিক আছে আমাকে একটু গেয়ে শোনাও, তুমি তারপরে তাকে একটু গেয়ে শোনাইলা, ইটস নাথিং মানে ক্রিটিক্যাল, ঠিক আছে। জাস্ট তোমার ওই লজ্জা ধরে বসে থাকলে আটকাই যাবা, বুঝতে পারছো? জি স্যার। ওকে, সো এই স্যার তো হ্যাঁ দীপ্ত। স্যার আমি স্কুল লেভেলে স্যার স্কাউট এবং রেড ক্রিসেন্ট মানে রেড ক্রিসেন্টের সাথে যুক্ত ছিলাম, কিন্তু আমি কলেজে উঠে আবার বিএনসিসিতে যোগদান করি। এটা কি স্যারেরা কোনোভাবে খারাপ ভাবে নিবে? এটা খারাপ ভাবে নেওয়ার কোনো অপশন নাই, খারাপ ভাবে নেওয়ার কোনো কিছুই নাই, তুমি জাস্ট এটা বলবা, ঠিক আছে। ওকে স্যার। তুমি রেড ক্রিসেন্ট স্যার আমিও স্কুল লাইফে স্কাউটের সঙ্গে জড়িত ছিলাম, বাট কলেজে ওঠার পরে নেই। কোনো সমস্যা নেই, তাহলে যে স্যার আমি স্কুল লাইফের সময় স্যার রেড ক্রিসেন্টের সাথে জড়িত ছিলাম, পরে স্যার কলেজে স্যার হয়তো পড়াশোনার চাপে স্যার আর ওভাবে করে সম্পর্কে থাকা হয় না, বাট স্যার আমি কানেকশনে ছিলাম এবং আমি আমার মতো করে চেষ্টা করছি যে কোনো ব্লাড ডোনেশন ক্যাম্পেইন হলে বা কোনো ক্যাম্পেইন হলে ওখানে আমি আমার মতো করে সহযোগিতা করার চেষ্টা করছি, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, সবসময় একটা জিনিস মাথায় রাখবা, তুমি যাই করছো সেই জিনিসটার উপরে চেষ্টা করো তোমার ব্যাপারে যাতে একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট হয়, তোমাকে যাতে একটু ভালো মনে করে, এই ইমপ্রেশনটা ক্রিয়েট করার চেষ্টা করবে। এখানে এমন না যে তুমি বিএনসিসি করলে ওরা ভালো মনে করবে, রেড ক্রিসেন্ট করলে খারাপ মনে করবে, এই ধরনের কিছুই না। এগুলো তো আলটিমেটলি তাদের কিছুই যায় আসে না, তারা জাস্ট তুমি ব্যক্তি হিসেবে কিরকম, তুমি মানুষটা কিরকম, ঠিক আছে, তোমার মধ্যে অফিসার হওয়ার জন্য যে গুণাবলীগুলা এগুলো টুকিটাকি আছে কিনা, বা তোমাকে সিলেক্ট করলে আলটিমেটলি তোমাকে মানে প্রিপেয়ার করে নিতে পারবে কিনা, এই জিনিসগুলোই হচ্ছে বুঝার চেষ্টা করবে, ঠিক আছে। জি ওকে, সো তোমাদের 6 নাম্বার পয়েন্টটা গেছে এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিস বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যেটা এটা গেছে। এরপরে লেখো 7 নাম্বার। 7 নম্বরে লেখা হচ্ছে নীতি নৈতিকতা। 7 নম্বরে লেখা হচ্ছে নীতি নৈতিকতা, এটাতে হচ্ছে 10 মার্ক। নীতি নৈতিকতা এটাতে 10 মার্ক। নীতি নৈতিকতাতে 10 মার্ক। আচ্ছা, নীতি নৈতিকতার মধ্যে কিরকম কোয়েশ্চেন আসতে পারে? লেটস সে তোমাদেরকে এরকম কোয়েশ্চেন করতে পারে যে আচ্ছা দেখি আমি যে কোনো একজন
তোমাদের কাউকে দিয়ে একটু প্র্যাকটিক্যালি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি বেসিসে। লেটস সে ইমন। Yes, sir. ইমন, তোমার ফাদার কি করে? আমার বাবা একজন বিজনেস প্রোপাইটর, মেসার্স মহসেন আউলিয়া। কিসের বিজনেস ওনার? ওনার বিজনেস হচ্ছে সাইট নেওয়া, সাইট নিয়ে ওই বালি এবং পাথরের ওগুলোর কাজ করা। ওকে, সো তোমাকে ধরো হঠাৎ করে জিজ্ঞেস করলো, ইমনকে জিজ্ঞেস ঠিক আছে, ইমন কিসে পরীক্ষা দিচ্ছ? আর্মিতে? ইয়েস স্যার, আর্মিতে এবং নেভিতেও দিব। এখন আমার মূল টার্গেট হচ্ছে আর্মিতে। আচ্ছা, আর্মিতে ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে ঠিক আছে, তোমার বাবা তো বিভিন্ন প্রজেক্টে হচ্ছে ইট বালি সিমেন্ট সাপ্লাই দেয়, রাইট? ইয়েস স্যার। এখন তোমাকে ধরো জিজ্ঞেস করলো যে ঠিক আছে, আমাদের আর্মিরা তো বিভিন্ন জায়গায় হচ্ছে গিয়ে কনস্ট্রাকশনের কাজ করে, তো আমি তোমার আব্বুকে হচ্ছে গিয়ে কনস্ট্রাকশন ইট বালু সিমেন্টের সাপ্লাইয়ের কাজ দিব, এটার জন্য আমাকে কত টাকা দিবা? স্যার স্যার এটা আসলে তো মানে আমার আব্বু কি ধরনের মানে টাকা করে ওটা তো আমার জানা নেই। তবে আমি যেহেতু ডিফেন্সের প্রতি আমার একটা ভালোবাসা, আমি চেষ্টা করবো, যেহেতু তারা আমাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে এবং আমাদের সাহায্য করছে, তাই আমাদের উচিত তাদেরকে সাহায্য করা। এবং আমি চিন্তা করবো যাতে কম বাজেট ধরেও যাতে কাজটা করতে পারে। তারপরে এই অ্যানসারটা সম্পর্কে তোমাদের কার মতামত কি বলো দেখি। স্যার আপনার কোশ্চেনটা ছিল কি রকম, একটু স্যার সেটা বললে ভালো হতো। আমার কোয়েশ্চেনটা ছিল যে ইমনকে যখন আমি ধরো লেটস আমি ইমনের ব্যাপারে জানতে চাইলাম সেলফ ইন্ট্রোডাকশনে, ঠিক আছে? সো সেলফ ইন্ট্রোডাকশন থেকে আমি জানতে পারলাম যে ইমনের বাবা হচ্ছে ইট বালি সিমেন্টের বিজনেস করে, ঠিক আছে? তো আমি ইমনকে জিজ্ঞেস করলাম যে ঠিক আছে, আমাদের আর্মিতে তো আমরা অনেক কনস্ট্রাকশনের কাজ করি, তো আমি তোমাকে একটা কাজ করব যে আমি তোমাকে মোটামুটি আমাদের যে কোনো একটা প্রজেক্টে এরকম 1 কোটি টাকার ইট বালি সিমেন্টের সাপ্লাই দেওয়ার একটা কাজ দিব, ঠিক আছে? তো এই কাজটা যে তুমি পাবা, তুমি আমাকে কত টাকা দিবা, কত টাকা ঘুষ দিবা? তাইলে স্যার ওনার অ্যান্সারটা তো মানে ডাইভার্ট হয়ে গেছে। উনি মনে করছে অন্য স্যার একটা আসলে কোশ্চেনের। আমি মনে করছিলাম স্যার আপনারা আমাকে টাকা দিবেন, আমি ওটা মনে করছিলাম স্যার, প্রশ্নটা বুঝতে পারিনি। আবার জিজ্ঞেস করছি ইমন, তোমাকে আমি ইট বালি সিমেন্ট সাপ্লাইয়ের কাজ দিব, ঠিক আছে? তুমি 1 কোটি টাকার ইট বালি সিমেন্ট সাপ্লাই দিতে পারবা, ঠিক আছে? তো তুমি তো ওখান থেকে লাভ করবা, ঠিক? তো আমাকে কত টাকা ঘুষ দিবা এই কাজটা তোমাকে দিচ্ছি দেখে? স্যার আসলে ঘুষ আর সুদের লেনদেনটা তো স্যার ওটা হালাল না স্যার, ওটা আমরা গ্রহণ করতে পারবো না স্যার। আর স্যার আমার আব্বু কি করে সেটা আমার জানেন। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই ধরনের সুদ আর ঘুষ টাকা থেকে কিন্তু থাকা যায় না, মানে এটা গ্রহণযোগ্য না ধর্মে। এটা অনেক বিধিনিষেধ আছে, তাই স্যার আমি এটা এড়িয়ে চলার চেষ্টা করবো, আর আমি ওটা নিব না দরকার হলে পরে। ওকে, তারপরে আরেকজনকে ইয়ে করি, আরিয়ানা। জি স্যার। তোমার ফাদার কি করে? স্যার বিজনেসম্যান। কিসের বিজনেস? স্যার আব্বুর আগে হচ্ছে এই বালির সাইড বিজনেসটা ছিল, আর এখন হচ্ছে কম্পিউটার পার্টস এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস। ওকে, তো আরিয়ানা তোমাকে যদি আমি কোয়েশ্চেন করি যে আমার একটা খুব হাই কনফিগারেশনের একটা পিসির খুব শখ, তোমাকে আমি ভাইবা পাস করাই দিব, তুমি কি আমাকে একটা পিসি গিফট করবা? হোয়াট উইল বি ইওর অ্যানসার? আমি আপনাকে কোন একটা ভালো পিসি সাজেস্ট করতে পারি, কিন্তু অ্যামাউন্টটা না দিলে আমি পিসিটা কিভাবে এনে দিব? কারণ আমাকে তো কারো কাছ থেকে আনতে হবে কোন একটা অ্যামাউন্ট পে করে। হ্যাঁ, সেটা তুমি আমার হয়ে পে করবা, তুমি আমাকে গিফট করবা, আর সেটার বিনিময়ে আমি তোমাকে ভাইভাতে পাস করাই দিব। না স্যার, এটা পসিবল না। যদি আপনার বার্থডে বা অন্য কোনো কিছুতে কোনো গিফট হিসেবে দেওয়া যায় তাহলে সেটা পসিবল, কিন্তু ভাইভাতে পাস করার জন্য বা কোনো কিছুর বিনিময়ে গিফট করা পসিবল না।
তো তুমি আমাকে কম্পিউটার না দিলে তোমায় কিন্তু আমি ভাইভাতে ফেল করাই দিব, তাহলে স্যার ওটা আমার অ্যাবিলিটির উপর আপনি ডিপেন্ড করে আমাকে ভাইভাতে পাস বা ফেল করাবেন, আমার মনে হয় গিফটের উপর ডিপেন্ড করে না। ওকে। তারপরে আসি হচ্ছে গিয়ে তারপরে আসি হচ্ছে আরাফ আজওয়াদ। ইয়েস স্যার। তোমার ফাদার কি করেন? এখন স্টক মার্কেট এক্সচেঞ্জে বিজনেস আছে। ওকে। তো আরাফকে যদি আমি বলি যে আরাফ তুমি আমাকে স্টক মার্কেটের সামনে যেটার প্রাইস বাড়বে এরকম একটা জিনিসের ইনফরমেশন তোমার আব্বুর কাছ থেকে এনে দিবা, আর আমি তোমাকে হচ্ছে কি ভাইভাতে পাস করাই দিব, কি বলবা তুমি? তাহলে তো এটাতে ইনফরমেশন হচ্ছে, কিন্তু আপনার কোনো ঘুষ টাইপ লেনদেন কোনো কিছু হচ্ছে না। আর ইউ শিওর? একটু ভেবে দেখতে হবে। আমার মনে হয় আমার অ্যাবিলিটি ওভার ডিপেন্ড, সিদ্ধান্তটা আমার অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে আমাকে সিলেক্ট করবেন। আচ্ছা। তারপরে আসো হচ্ছে নার্জিনা। জি স্যার। নার্জিনার ফাদার কি করে? স্যার হি ইজ এ শেফ। ওকে। কোথায় জব? স্যার তিনি এখন বর্তমানে বিদেশে আছেন, দুবাইতে এন্ড ইংল্যান্ডে দুটো কোম্পানিতে আছেন। ওকে। সো নার্জিনাকে যদি বলা হয় যে নার্জিনা ইউ পে মি ক্যাশ 5 lakhs and I will make sure that you are getting chance in ISSB also. নার্জিনার অ্যান্সার কি হবে? তোমাকে যদি ভাইভাতে বলে যে তুমি আমাকে 5 লাখ টাকা দিবা, তুমি ভাইভা তো পাস করবাই করবা, আমি এটাও এনশিওর করবো তুমি আইসিএসবিও পাস করবা, আইসিএসবি তে গ্রিন কার্ড পাবা। নো স্যার, আমি পে করব না। তো কেন? স্যার কারণ হচ্ছে আমাকে আমার অ্যাবিলিটির উপরই জাজ করে আমাকে আমার পজিশনটা দেয়া হবে অথবা আমাকে চান্স দেয়া হবে, পাস করানো হবে। আমি টাকা দিয়ে কেন আমার অ্যাবিলিটিকে কিনবো? সো লেটস সে তোমাকে এখন হচ্ছে যে তুমি আইসিএসবি দিতে গেলে এবং আইসিএসবি তে তোমাকে ডিপি হচ্ছে গিয়ে মানে তোমার অ্যাবিলিটির উপর জাজ করে রেড কার্ড দিচ্ছে, বাট তুমি যদি আমাকে রাইট নাও 5 লাখ টাকা দাও, আই উইল মেক শিওর যে ডিপি তোমাকে গ্রিন কার্ড দিচ্ছে, তাও কি তুমি দিবা না? নো স্যার। আর ইউ রিয়েলি ডেডিকেটেড? তো তোমার ডেডিকেশন থাকলে তো তুমি অ্যাকচুয়ালি আমাকে মানে 5 লাখ টাকাটা দিতা। না বাট স্যার আমাকে তো টাকার উপর ডিপেন্ড করে তো স্যার আমাকে এখানে পাস করানো হবে না, ঠিক না? তো আমি তো টাকা দিয়ে আমার জ্ঞানগুলো আমি যেগুলো কষ্ট করে আসছি ওগুলো তো ওটা দিয়ে কেনা যাবে না, রাইট? সো ওই জন্য টাকা দিয়ে না, মানে আমাকে আমার অ্যাবিলিটি দিয়ে জাজ করা দরকার। হ্যাঁ, তোমার অ্যাবিলিটি দিয়েই তোমাকে জাজ করা হচ্ছে। লেটস সে তোমার অ্যাবিলিটি দিয়ে তোমাকে জাজ করে মানে আমরা দেখতেছি যে নট কোয়ালিফাইড, তোমাকে রেড কার্ড দিতে হচ্ছে, তখন সেই ক্ষেত্রে তোমাকে আমি একটা অপশন দিচ্ছি যে তুমি কি রেড কার্ডটা নিবা আর আমাকে যদি তুমি পার্সোনালি 5 লাখ টাকা দাও আমি তোমায় গ্রিন কার্ড দিব, তুমি কোনটা নিবা? তুমি যদি আসলে ডেডিকেটেড হও আর্মির প্রতি বা নেভির প্রতি, তুমি আসলে যদি ডেডিকেটেড হও তাহলে তুমি ওই 5 লাখ টাকাটা আমাকে দিয়ে গ্রিন কার্ডটা নেওয়া উচিত, ঠিক না? স্যার আমি এটা প্রেফার করব না। মানে লাস্ট মোমেন্টে তোমাকে যখন আমি বাদ দিয়ে দিচ্ছি ওই সময় প্রেফার করবো না? স্যার বলবো যে আমাকে আরো আমার অ্যাবিলিটি, যেহেতু তারা আমার অ্যাবিলিটি থেকে কোয়ালিফাই আমাকে করে না, আমি তাদেরকে বলবো যে আমাকে আবার নতুন করে জাজ করা হোক। নতুন করে জাজ করার আর কিছু নেই, তোমার তো শেষ আইসিএসবি, এটাই তোমার লাস্ট মোমেন্ট।
দিবা নাকি দিবা না? নো স্যার, দিব না। তাহলে তুমি রেড কার্ড নিয়ে সন্তুষ্ট থাকবা, তারপরও টাকা দিবা না? স্যার দরকার হলে আমি নেক্সট টাইম আবার অ্যাপ্লাই করব, ওটার জন্য আরো কষ্ট করে ট্রাই করব। ঠিক আছে, বাকিদের অপিনিয়ন কি? তার সর্বপ্রথম হচ্ছে ঘুষ হচ্ছে আমাদের দেশের জন্য, মানে দুর্নীতিটা আমাদের দেশের জন্য একটা অভিশাপ স্বরূপ এই মুহূর্তে। এই দুর্নীতির জন্য দেশের উন্নতি যতটুকু হচ্ছে, মানে অধিকাংশই বাধাগ্রস্ত হচ্ছে দুর্নীতির জন্য। তো দুর্নীতিটা এখনই বন্ধ করা দরকার। আর আমি যেহেতু রেড কার্ড পেয়েছি, আমি নিশ্চয়ই এই কাজের জন্য আপাতত যোগ্য নই। তো যদি আমার পক্ষে সম্ভব হয়, আমি পরবর্তীতে আরো বেশি প্রস্তুতি নিয়ে আবার চেষ্টা করব। আর যদি তাও না হয়, আমি অন্য মাধ্যম খোঁজার চেষ্টা করব দেশ সেবার জন্য। কিন্তু যদি এই মাধ্যমের জন্য আমি সত্যি অনুপযুক্ত হই, তাহলে এই ঘুষ দিয়ে ঢোকার কোনো মানে হয় না। ওকে, আর কারো কোনো পয়েন্ট? স্যার আমি মনে করি একদম স্টার্টিং এ এরকম ঘুষ দিয়ে কোনোভাবে পসিবল না, কারণ সবার অবস্থা সবসময় একই রকম থাকে না। আজকে আমি গ্রিন কার্ডের জন্য 5 লাখ দিলাম, কালকে দেখা গেল আরেকটা স্টেপ পার করার জন্য আমাকে আরো 5 লাখ দিতে হলো। তো এটা তো সম্ভব না। তো ওনাকে গুছায় বলা যাবে যে যেহেতু আমি রেড কার্ড পাচ্ছি, নিশ্চয়ই আমার মধ্যে কোনো প্রবলেম আছে, আমার অ্যাবিলিটি নেই। তো আমি স্ট্রং হয়ে নিজেকে প্রুভ করার ট্রাই করবো, আর যদি না পারি তাহলে আই থিঙ্ক আর কিছু করার নেই। কারণ আজকে আমার কাছে 5 লাখ টাকা আছে, কালকে যদি না থাকে আমি তো ওখানেই পিছিয়ে যাব। ওকে, আর কারো কোনো পয়েন্ট? স্যার সার্কুলার, আমাদের যে সার্কুলার গুলো আসে, সার্কুলার গুলো স্যার প্রথমে হয়তো কোনো এক পাশে লেখা থাকে যে দালাল হতে বা কোনো আর্থিক লেনদেন হতে দূরে থাকবে, এবং লেখা থাকে যে কোনো সুপারিশ ক্রমে আইসিসবি হতে গ্রিন কার্ড পাওয়া যায় না। স্যার আমাদের সার্কুলার গুলোতে আগে থেকে লেখা থাকে। সেক্ষেত্রে স্যার ওই সার্কুলারের ভিত্তিতে আমি পরীক্ষা দিতে গিয়ে কি কারণে ঘুষ দিব স্যার? আর আইসিসবি তে যেহেতু কোনো সুপারিশ বা আর্থিক লেনদেনের মাধ্যমে পাশ করানো হয় না বা পাশ করা যায় না, তো ওই ক্ষেত্রে স্যার আমি অবভিয়াসলি না বলবো। তো তোমাকে যে মানুষটা ভাইভা নিচ্ছে, যে খোদ তোমার ওই ভাইভা বোর্ডের রিপোর্টে সাইন করবে, সেই খোদ ওই ব্যক্তি যদি তোমাকে বলে যে সার্কুলারে কি লেখা আছে এটা বাদ দাও, তোমার এখানে সাইন আমি করবো, আমি বলতেছি আমাকে এখন তুমি 1 লাখ টাকা দিলে আমি এখানে সাইন করবো, রিকমেন্ডেড সাইন করবো, এটা আমি লিখবো, এখানে আর কেউ লিখবে না। সার্কুলারে যা লেখা থাকুক, এখানে আমি লিখবো যে তুমি রিকমেন্ডেড, তুমি আমাকে ক্যাশ 1 লাখ টাকা যদি পে করো, তখন নো স্যার, এটা কোনোভাবে পসিবল না। কারণ হচ্ছে স্যার আমি এখানে আসছি দেশ সেবার জন্য। আর যদি আমি স্যার এখানে ঘুষ দিই, তাহলে স্যার সেটা হবে আমার দেশের বিপক্ষে কাজ করা। তো স্যার আমি তো স্যার এখানে ডেডিকেটেড হয়ে আসছি যে আমি দেশ সেবার জন্য ডিফেন্সে জয়েন করবো। তো দেশ সেবার জন্য করতে হলে আমার দেশের জন্য যেটা ক্ষতিকর, আমি তো স্যার সেটা করতে পারবো না। আমার হয়তো আমার জন্য ভবিষ্যতে যদি আমি এটার জন্য সিলেক্ট না হই, তাহলে ভবিষ্যতে আমার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করতেছে। ওকে, সো মোটামুটি তাইলে সবাই ক্লিয়ার, রাইট? ইয়েস স্যার। তাহলে কি ধরনের পেঁচাইতে পারে নৈতিকতা নিয়ে? মোটামুটি ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। জি স্যার। যদি কারো কোনো কোয়েরি থাকে আমায় কোয়েরি করো, কোয়েরি না থাকলে ওয়াই লিখে দাও। ওকে, ঠিক আছে, এবার আসি হচ্ছে আমরা 8 নাম্বার পয়েন্টে। 8 নাম্বার পয়েন্ট হচ্ছে অঙ্গভঙ্গি। 8 নাম্বার পয়েন্ট হচ্ছে অঙ্গভঙ্গি, এটা তো হচ্ছে 10 মার্ক। 8 নাম্বার পয়েন্ট হচ্ছে অঙ্গভঙ্গি, এটা তো হচ্ছে 10 মার্ক। 8 নাম্বার হচ্ছে অঙ্গভঙ্গি, এটা তো হচ্ছে 10 মার্ক। ঠিক আছে, এখন আসো অঙ্গভঙ্গিতে কি আসতেছে। ইউজুয়ালি তোমরা যখন হচ্ছে ভাইভা বোর্ডে অ্যাপিয়ার করো, দেখা যায় আমাদের টিপিক্যাল কিছু প্রবলেম আমরা একটু ফেস করি। সেটা হচ্ছে, আচ্ছা একটু ওয়েট করো, আমি একটু একটা ছোট্ট কাজ করি, একটু ওয়েটে থাকো। ওকে, যেখানে ছিলাম, অঙ্গভঙ্গি বলতে বোঝাচ্ছে তোমরা দেখবা ভাইভা বোর্ডে তোমরা যখন কথা বলতেছো, ওই সময়টাতে ইউজুয়ালি তোমাদের কিছু প্রবলেম তোমরা ফেস করবা। সেটা হচ্ছে যে কথা বলতে বলতে উত্তেজিত হয়ে যাওয়া, যেগুলো হচ্ছে গিয়ে প্রায় সময় দেখা যাবে। সো আমি এখন একটু তোমাদেরকে ভিডিওটা অন করতে বলবো, সো সবাই একটু
ভিডিওটা অন করার জন্য মেন্টালি রেডি হও, ঠিক আছে? সো ইউজুয়ালি ভাইবা বোর্ডে তোমরা দেখবা যে বিভিন্ন সময় কথা বলতে বলতে তোমাদের হাত নাড়ানো বা হচ্ছে গিয়ে তোমাদের একটু উত্তেজিত হয়ে যাওয়া বা একটু ডানে বামে তাকানো, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে হয়, ঠিক আছে? সো এই জিনিসগুলো নোটিস করবে। সো তোমরা একটু জাস্ট তোমাদের ভিডিওটা একটু অন করো, সবাই একটু সবার ভিডিওটা একটু অন করো। স্যার আমার ভিডিও অন হচ্ছে না। আমি কিন্তু সবার ভিডিও যদি অন না পাই, আমি কিন্তু এই পয়েন্টটা স্কিপ করে চলে যাব। আগের কথা আগে বলে রাখতেছি। ওই বাকিরা কোথায়? আসাদ স্যার আমার ভিডিও অন হচ্ছে না। আসাদ কই? নার্জিনা, ফখরুল, কৌশিক, ওকে। কই কৌশিক? কই কৌশিক, নার্জিনা, আসাদ, ফখরুল? ওকে, সবাই একটা জিনিস মাথায় রাখবা, অঙ্গভঙ্গি ঠিক করার ক্ষেত্রে তোমাদের প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমরা মোটামুটি, আমি এখানে দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমামে ঘরে আসো, গেঞ্জি পরে আসো, ওকে নো প্রবলেম। বাট যেদিন পরীক্ষাতে থাকবা ওই দিন মোস্টলি হচ্ছে গিয়ে তোমরা দেখা যাবে যে শার্ট পরা অবস্থায় থাকবা, ঠিক আছে? সো তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে যে সবসময় মেক শিওর করবা যে তোমরা দেখে সবাই একদম সোজা হয়ে বসো, একদম সোজা হয়ে বসো, দেখে বুক সোজা, সবাই বুক সোজা, সবার বুক সোজা। তারপরে হচ্ছে কি সবাই তোমাদের যে কাঁধের অংশটা আছে, ঠিক আছে, তার মানে গলার পিছনের যে অংশটা আছে, কাঁধ দিয়ে তোমাদের কলার টাচ করবা, কাঁধ দিয়ে কলার টাচ করবা। পিছনে যে কলারটা আছে মেক শিওর করবা যে তোমাদের কলারটা টাচ করা অবস্থায় আছে। সবাই কলার টাচ করো, ঠিক আছে? সো এক থেকে যেটা করবা, কলারটা টাচ করে রেখে প্র্যাকটিস করবা। দুই হাত হাঁটুর যে বাটিটা আছে, হাঁটুর একটা বাটি আছে না, যখন বসে আছো দুই হাত হাঁটুর বাটির উপরে রাখো। জি স্যার। এবং শক্ত করে হাঁটুর বাটিটা ধরে রাখো। এখন যেটা হবে সেটা হচ্ছে, ওয়ান্স তোমাকে বিভিন্ন রকমের কোয়েশ্চেন করা হবে, কোনো কোয়েশ্চেনের সময় তুমি যদি আনকমফোর্টেবল ফিল করো বা তোমার যদি হাত কোনো কারণে কথা বলতে বলতে হাত নড়তে চাই, তুমি ওই হাঁটুর বাটিটা শক্ত করে ধরে রাখবা, ঠিক আছে? সো দ্যাট তোমার হাত নড়বে না, এক নাম্বার জিনিস। দুই নাম্বার জিনিস হচ্ছে, তুমি যখন প্রেসার ফিল করবা, যে অনেকের আমাদের কিছু অভ্যাস আছে যে আমরা হচ্ছে কথা বলতে বলতে অনেক সময় পা নাচাই, ঠিক আছে? তারপরে হচ্ছে অনেক সময় আমাদের হাত নাচাই কথা বলতে বলতে। সো ওই জিনিসটাও তোমরা হচ্ছে গিয়ে অ্যাভয়েড করবা, ঠিক আছে? ওই জিনিসটাও তোমরা অ্যাভয়েড করবা কিভাবে? হাতটা দিয়ে হাঁটুর বাটির উপরে চাপ দিয়ে ধরে রাখবা। যখনই নার্ভাস ফিল করবা, তোমাদের ওই নার্ভাসনেসটা ট্রান্সমিট করবা হচ্ছে গিয়ে আঙ্গুলগুলোর উপর দিয়ে, আঙ্গুল দিয়ে হাঁটুর বাটি চেপে ধরবা। ওই নার্ভাসনেসটা তখন তোমার হোল বডির মধ্যে কি হয়ে যাবে, হোল বডির মাধ্যমে
ছড়াই যাবে, ওইটা তোমার আর হাতের উপরে আসবে না, এবং হাত ওইরকম ফ্রিকোয়েন্টলি কি করবে না, নড়াচড়া করবে না। সো আমাকে দেখে সবাই একবার একটু দেখাও তো, ওইরকম স্ট্রেইট হয়ে, একদম স্ট্রেইট হয়ে বসে একবার দেখাও তো দেখে, হাত হাঁটুর বাটির উপরে রেখে শক্ত করে, একদম সোজা, একদম সোজা। শিয়াব এখনো বাঁকা হয়ে আছো। নাজমুল হোসেনেরটা ঠিক আছে, ভেরি গুড। তারপরে ইমনেরটাও ঠিক আছে, ভেরি গুড। যার যার নাম বলতেছি সে ভিডিও অফ করে দিতে পারবা। নাজমুলেরটা আছে, ভেরি গুড, নাজমুল ক্লিয়ার। ইমনেরটাও ঠিক আছে, ইমন ক্লিয়ার, ভিডিও অফ করে দিতে পারো। তারপরে দেখি আরাফের ঘাড় বাঁকা হয়ে আছে এখনো, তোমার ডান পাশ বাঁকা হয়ে আছে, আরাফের বাঁকা হয়ে আছে, বাঁকা হয়ে আছে। হ্যাঁ, দেখি গেঞ্জির কলারটা একটু ঠিক করে আবার বসো। ওকে, এখন ঠিক আছে, আরাফেরটাও ঠিক আছে, ক্লিয়ার। তারপরে তাজরিয়ান, সোজা সোজা হয়ে বসো। হাত হাত কোথায়? তাজরিয়ানের হাত হাঁটুর উপরে রাখো। তারপরে কৌশিক, আরো সোজা, কৌশিকের ঘাড় আরো সোজা, আরো সোজা, ঘাড় আরো সোজা। ওকে, হ্যাঁ ঠিক আছে। তারপরে দীপ্ত, কৌশিক এটা ঠিক আছে। তারপরে দীপ্তর ডান সাইডের কাঁধ একটু উঁচু হয়ে আছে, একটু উঁচু হয়ে আছে ডান সাইডের কাঁধ। ওকে, ক্লিয়ার, দীপ্ত ক্লিয়ার। তারপরে আসাদ ক্লিয়ার। তারপরে আসছো হচ্ছে আরিয়ানা, ওকে আরিয়ানা ক্লিয়ার। এরপরে নার্জিনার বাম কাঁধ উঁচু হয়ে আছে, নার্জিনার বাম কাঁধ উঁচু হয়ে আছে। নর্মাল, আরো নর্মাল, একদম নর্মাল। হাত দুইটা সমান ভাবে রাখো। নার্জিনা সমান ভাবে রাখো, বাম কাঁধ উঁচু হয়ে আছে এখনো। নার্জিনা এটা একটু প্র্যাকটিস করো, তোমার বাম কাঁধ উঁচু হয়ে আছে, এক সাইডে হেলে আছো। তারপরে ইজাজ, হ্যাঁ ইজাজ একটা ঠিক আছে, ক্লিয়ার। ওকে ওকে, ঠিক আছে। সো 8 নাম্বার পয়েন্ট অঙ্গভঙ্গি নিয়ে যদি কারো কোনো কোয়েরি থাকে আমাকে হচ্ছে গিয়ে কোয়েরিটা করতে পারো, আর যদি কোয়েরি না থাকে তাহলে হচ্ছে চ্যাট বক্সের মধ্যে ওয়াই লিখে দাও। কোনো কোয়েরি না থাকলে চ্যাট বক্সে ওয়াই লিখে দাও। ওকে, ঠিক আছে ঠিক আছে। এবার আসো 9 নাম্বার পয়েন্ট। 9 নাম্বার পয়েন্ট, সবাই ভিডিও অফ করে দিতে পারো এখন, ঠিক আছে? ওকে, 9 নাম্বার পয়েন্ট হচ্ছে এন্ডিং। 9 নাম্বার পয়েন্ট হচ্ছে এন্ডিং। 9 নাম্বার পয়েন্ট হচ্ছে এন্ডিং, এটাতে 10 মার্ক। 9 নাম্বার পয়েন্ট হচ্ছে এন্ডিং, এটাতে 10 মার্ক। 10 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রস্থান। আমি দুইটা একসাথে এক্সপ্লেন করব। 10 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রস্থান, এটাতে 10 মার্ক। 9 নাম্বার পয়েন্ট হচ্ছে এন্ডিং, এন্ডিং এ আছে 10 মার্ক। 10 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রস্থান, প্রস্থানে হচ্ছে 10 মার্ক। আচ্ছা, এবার আসো এক্সপ্লেনেশনে। সো 9 নাম্বারে এন্ডিংটা হচ্ছে, এন্ডিং বলতে বোঝাচ্ছে হচ্ছে তোমার সাথে মনে করো ভাইভাটা শেষ, মোটামুটি তোমার কাছ থেকে যা কথাবার্তা বলার এই পয়েন্টগুলো সবকিছু কথাবার্তা বলা শেষ, কথাবার্তা বলা শেষ। সো এরপরে যেটা হবে যে দেখা যাবে যে তোমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, তুমি আসতে পারো। সো ওই সময় তুমি কিভাবে করে এন্ডিংটা দিচ্ছ, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যে তুমি হয়তো বা এটা বলতে পারো যে থ্যাংক ইউ সো মাচ স্যার ফর গিভিং মি দ্য অপরচুনিটি, অর থ্যাংক ইউ সো মাচ স্যার ফর দ্য ভাইভা, আই এনজয়েড আ লট। অথবা স্যার থ্যাংকস আ লট ফর দ্য ভাইভা, আই লার্নড আ লট অফ থিংস ফ্রম ইউ টুডে। এরকম কিছু বলে তুমি এন্ডিংটা দিবা, ঠিক আছে? তারপরে হচ্ছে ফাইনালি হচ্ছে গিয়ে একটা সালাম দিবা, একটা আসসালামু আলাইকুম স্যার, অথবা গুড ডে স্যার, হ্যাভ আ গুড ডে স্যার, ঠিক আছে? অথবা প্রে ফর মি স্যার, অথবা কিপ মি ইন ইউর প্রেয়ার স্যার, ঠিক আছে? এরকম কোনো একটা কিছু বলে সুন্দর করে একটা এন্ডিং দিবা, তোমার ভাইভাটার একটা এন্ডিং দিবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের 9 নাম্বার পার্ট, ঠিক আছে? এন্ড 10 নাম্বার পার্টটা হচ্ছে তোমাকে যখন বললো যে ঠিক আছে তুমি আসতে পারো বা ইউ মে লিভ নাও, এটা বলার পরে তুমি এন্ডিংটা দিয়ে
ঠিক আছে? তুমি যখন প্রস্থানটা করতেছো এই জায়গাটাতে ম্যাক্সিমাম ভুলটা করো। ভুলটা কি? উঠার সময় খ্যার করে হচ্ছে গিয়ে চেয়ারটা আওয়াজ করে পিছনের দিকে ঠেলা মারবা। দ্যাট ইজ আ গ্রস মিস্টেক যেটা তোমরা করবা। সো সবসময় মাথায় রাখবা যে যখন তোমাকে লিভ নিতে বলতেছে, তোমার ধরো লেটসে 15 মিনিট ধরে ভাইবা হচ্ছে, তুমি ভাইবা দিয়ে টায়ার্ড, তোমার ভিতরে নার্ভাসনেস কাজ করতেছে। সো তুমি করলাকে তোমাকে যখনই বললো যে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তুমি আসতে পারো, তখনই তুমি একটা হাফ ছেড়ে একটা বাঁচার একটা এক্সপ্রেশন দিলা। সো এইগুলো তখন তোমার ব্যাপারে একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করবে। ঠিক আছে? সো তুমি তোমাকে যখন বলবে যে তুমি কি করবা, তুমি আসতে পারো, তুমি খুব সুন্দর করে এতক্ষণ পর্যন্ত যেরকম নর্মাল ওয়েতে ছিলা ওই রকম নর্মাল ওয়েতেই বলবা যে স্যার থ্যাংক ইউ সো মাচ ফর দিস অপরচুনিটি স্যার, স্যার কিপ মি ইন ইউর প্রেয়ার্স, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম, এরকম বলে সুন্দর করে কি করলা, আস্তে করে চেয়ারটাকে কোনো আওয়াজ না করে সুন্দর করে উঠে দাঁড়াবা। ঠিক আছে? উঠে দাঁড়ায় নর্মালি জাস্ট বের হয়ে চলে যাবা, এবং বের হওয়ার সময় মেক শিওর করবা তোমার যদি দরজা যদি আটকাইতে হয় দরজাটা একদম জোরে ঠাস করে আওয়াজ হয়ে মতো বন্ধ করতেছো না। এই জিনিসটা মেক শিওর করাটা খুব ইম্পর্টেন্ট, বিকজ ওই জিনিসগুলো তোমাকে তখন দেখা যাবে যে তোমার ব্যাপারে ভাইভাটা, তোমাদের মনে হচ্ছে ভাইভা হয়তো বা শেষ, তোমার ভাইভা শেষ, বাট তোমার মার্কিং কিন্তু তখনও শেষ হয় নাই। সো এই ছোট্ট ছোট্ট পার্টের উপরেও কিন্তু তোমাদের 10-20 মার্ক লুকাই আছে। ঠিক আছে? সো এই জিনিসটার প্রতিও তোমাদের অ্যালার্ট থাকতে হবে। সো এই পার্ট পর্যন্ত যদি কারো কোনো কনফিউশন থাকে আমায় কোয়েশ্চেন করতে পারো, যদি কনফিউশন না থাকে আমাকে একটু ওয়াই লিখে দাও। স্যার চেয়ার থেকে উঠে কিছু কদম পিছিয়ে এসে তারপর টার্ন নিব না ডিরেক্ট ঘুরে যাব? তুমি তোমার যদি ভাইভাতে ইউজুয়ালি আমরা যেটা চেষ্টা করি যে তোমার ভাইভা বোর্ডের অফিসারকে একদম ডাইরেক্ট আমরা কখনো পিঠ দেখাই না। ঠিক আছে? একদম ডাইরেক্ট পিঠ দেখায় না। সো বেটার হচ্ছে তুমি চেয়ার থেকে উঠে দাঁড়াও, ডান সাইডে অথবা বাম সাইডে যেদিকে দরজাটা আছে ওইদিকে আগে বের হও, আগে ওই সাইডে বের হও, তারপরে তুমি হচ্ছে কি ঘুরে পিছনে ঘুরে হাঁটা শুরু করো। কিন্তু একদম ডাইরেক্ট উঠে মাত্র আমরা ইউজুয়ালি আমাদের পিঠটা ভাইভা বোর্ডের অফিসারকে দেখানোটাকে অফিসাররা বেয়াদবি মনে করে। সো যেটা করতে পারো সেটা হচ্ছে উঠে আগে যে সাইডে তোমার দরজা বা যে সাইডে তুমি বের হবা, ঠিক আছে, আগে ওই সাইডে এক কদম বা 2 কদম আগে ওই সাইডে চলে যাবা। ঠিক আছে? ওই সাইডে গিয়ে তারপরে তুমি উল্টা ঘুরো। ক্লিয়ার? জি স্যার। ওকে। জি স্যার। আচ্ছা, যদি আর কারো কোনো কোয়েরি না থাকে তাইলে আর কারো কোনো কোয়েরি থাকলে আমায় করতে পারো। আর কি কারো কোনো কোয়েরি আছে? স্যার মেডিকেলে কি পায়ের কাটা অংশের জন্য বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে? এটা ডিপেন্ড করছে তোমার কাটাটা কিরকম। তুমি বেটার হয় নাজমুল তুমি একটু ইমাদ স্যারের সাথে যোগাযোগ করো, দরকার হলে কাটাটার একটা ছবি দেখাও। ঠিক আছে? এরপরে তোমার অ্যাকচুয়ালি ছোটকালে যখন খেলতে গেছিলাম তখন পড়ে গিয়ে কেটে গেছিল, তখন দাগটা ছোট ছিল, বাট বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দাগটাও বড় হয়েছে। না, আশা করি অফিসারদের ক্ষেত্রে এইসব দাগ খুব একটা ম্যাটার করে না। ঠিক আছে? বাট তারপরে একটু সেফ সাইডে থাকার জন্য একটু ইমাদ স্যারকে একবার দেখাই নিও। ঠিক আছে? কোন স্যার? ইমাদ স্যার। ইমাদ স্যার? তোমার সাথে পরিচয় হয় না ইমাদ স্যারের? না, হয়নি। আচ্ছা ঠিক আছে, তুমি ওই যে আমাদের মেসেঞ্জার গ্রুপে ইমাদ স্যারকে পাবা। ইমাদ স্যারকে জাস্ট একটু নক দিয়ে তুমি বলিও যে তুমি কোন ব্যাচের স্টুডেন্ট, ওটা পরিচয় দিয়ে বললেই ইমাদ স্যার তোমাকে ঠিক করে দিবে, বলে দিবে। ঠিক আছে? ওকে। আর কি বলো, আর কারো কোনো কোয়েরি? স্যার একটা কোয়েশ্চেন আছে। বলো। স্যার আপনি স্যার আমাদের বাফার যে ইয়েটা ওটা তো এখন আর হচ্ছে না আমাদের, ওটা তো 87 এ মেবি। তো স্যার আমাদের ক্লাসগুলো কি ওরকম করে দেওয়া হবে পরে, নাকি এই যতটুকু যে টাইমগুলো দিয়ে রুটিন সেট করা হয়েছিল অতটুকু পর্যন্ত? তুমি কিসে পরীক্ষা দিচ্ছ? স্যার বাফাতে। তুমি আর্মির ফর্ম ফিল আপ করো না? আর্মি বা এয়ারফোর্স নেভির? স্যার আমি নেভিটাতে ইচ্ছুক ছিলাম, বাট আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, ওই জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে এটা নিয়ে একটু পরে করে আলাদা করে নক দিও আমাকে। ঠিক আছে? স্যার আরেকটু কথা ছিল স্যার। স্যার এই বছর কি আর কি কোনো মানে এই যে 87 বিএ বা 2022 এ নেভির মানে এই দুটো ছাড়া আর কি কোনো সার্কুলার আসবে এই বছর? 87 এরই আরেকটা সার্কুলার আসবে সেকেন্ড গ্রুপের, নেভিরও আরেকটা সেকেন্ড গ্রুপের সার্কুলার আসবে, এয়ারফোর্সের সার্কুলার আসবে অক্টোবরে।
মানে স্যার এই বছরের ভিতরে আসতেছে আরো? এই বছর আরো 3টা সার্কুলার পাবা। আচ্ছা ঠিক আছে স্যার, এইটুকুই আর কি। এখন হচ্ছে মে মাস তো, জুলাইয়ে কোনো সার্কুলার পাবা না, জুলাই অগাস্টে আবার সার্কুলার পাওয়া শুরু করবা। আচ্ছা ঠিক আছে, এটাই আর কি। কারণ স্যার এইখানে 85 বাফা তো হয়তো বা স্যার দিতে পারবো না, আর বিএমএও সম্ভবত নাও দেওয়া হতে পারে, কারণ হচ্ছে কুমিল্লায় মানে সেন্টার পড়েছে, তো এই জন্য স্যার এই যে নেভিটা একটু দেওয়ার চেষ্টা করব, আর পরের বার চেষ্টা করবো আর কি। মানে প্র্যাকটিস করতে থাকো, যেহেতু দিবা বলে ডিটারমাইন্ড হয়েছই, ইচ্ছা যেহেতু আছে, প্রিপারেশন নিতে থাকো, প্রিপারেশনটা আগায় নিয়ে যাও, ঠিক আছে? যাতে পরের বার জি স্যার সেটাই। তখনই দাও, ফার্স্ট চান্সে যাতে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? জি স্যার সেটাই আর কি চিন্তা করছি। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার মেডিকেল এক্সাম আর ভাইভা নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। বলো। কেউ যদি মেডিকেলে সিলেক্টেড হয় তারপর কি সে ভাইভা এক্সামটা দিবে, নাকি মেডিকেল আর ভাইভা ইন্ডিভিজুয়ালি সবার সাথেই হবে? না না না, মেডিকেলটা পার হওয়ার পরে, মানে তুমি আগে মেডিকেলটা করবা, মেডিকেলটা করার পরে হচ্ছে তুমি ভাইভাতে যাবা। মানে পরীক্ষাটা পরপরই হবে, কিন্তু মেডিকেলটা থ্রু হওয়ার পরে হচ্ছে তুমি ভাইভাতে যাবা। মানে তুমি যদি মেডিকেলে বাদ পড়ে যাও, তুমি ভাইভা পর্যন্ত যেতে পারবা না। আর কারো কোনো কোয়েরি? স্যার কালকে তো ঘূর্ণিঝড় হতে পারে স্যার, ফিল্ডটি হবে যদি বৃষ্টি হয়। বৃষ্টি একেবারে যদি ধুমধুমার বৃষ্টি না হয়, তাহলে ফিল্ডে আমরা আছি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, সো আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে, তাহলে আমি আজকের মতো এখানে ক্লাস শেষ করতেছি। তোমাদের এখন একটা কাজ আছে ছোট, সেটা হচ্ছে আজকের ক্লাসে আমি যেটা পড়াইছি, তোমরা যে খাতায় নোট করছো, সেই নোটটা সবাই ইন্ডিভিজুয়াল তোমাদের যে মেসেঞ্জার গ্রুপে তোমরা আসো, সেই মেসেঞ্জার গ্রুপে সেই নোটের একটা ছবি তুলে সবাই আমাকে জমা দাও, এবং এটা জমা দিবা নেক্সট 5 মিনিটের মধ্যে। সুন্দর করে ছবি তুলবা, সুন্দর করে নেক্সট 5 মিনিটের মধ্যে জমা দিবা। আর আমি ক্লাসের রেকর্ডিংটা রেডি হলে আমি তোমাদের ওই গুগল ক্লাসরুমে আপলোড করে দিব, ঠিক আছে? ওকে, সো ঠিক আছে, আজকের মতো এখানেই। সো স্যার কিসের ছবি দিতে বলছিলেন? আজকে আমি যে ক্লাসটা নিছি তোমাদের, সেই জি স্যার। ক্লাসে আমি যা পড়াইছি নোট করছো না খাতার মধ্যে, জি স্যার। খাতায় কি লিখছো সেটা ছবি তুলে তোমাদের মেসেঞ্জার গ্রুপটাতে দিবা, তোমাদের যে স্টুডেন্ট মেসেঞ্জার গ্রুপটা আছে। ঠিক আছে। ওকে, ঠিক আছে, গুড বাই। একটা কোশ্চেন ছিল।